সবাইকে আমার স্ক্রিন দেখছেন? জি। ওকে। তো আমরা আজকে সাধারণত আহ, আমাদের এই কোর্সটা সাধারণত সফটওয়্যার কিউএ দিয়ে, কিউএ নাম, যেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এটার মাধ্যমে আমরা সাধারণত সফটওয়্যার মার্কেটে যাওয়ার আগে কি কি রকম কি কি ধরনের টেস্টিং রয়েছে ওই ব্যাপারে জানতে পারি। সাধারণত আমরা দুই ধরনের টেস্টিং করি, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেশন। তো ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে আমরা ম্যানুয়ালি সফটওয়্যারটাকে বিভিন্ন ওয়েতে টেস্ট করি, আর অটোমেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কোড রান করে অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সফটওয়্যারটা টেস্ট করি। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে, যেটা আমাদের প্রথম ক্লাস, আমরা শিখবো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হচ্ছে আহ, একটা সফটওয়্যার ডেভেলপ হওয়ার জন্য যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটাকে ঘিরে যে সম্পূর্ণ আহ, আহ, বিভিন্ন স্টেপস গুলো রয়েছে, ওগুলোর উপর বেস করে সাধারণত সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা হয়, যেটাকে আমরা আবার এসডিএলসিও বলি। তো আমরা আজকে আপাতত এই সফটওয়্যার রিলেটেড কোনো কথা বলবো না, আমরা একটা জাস্ট বেসিক এক্সাম্পল দেবো যাতে সবাই বুঝতে পারে। তো সাপোজ বাংলাদেশে আমরা জানি যে বিভিন্ন কোম্পানির পেন রয়েছে, যেমন ধরেন মেটাডোর, ইকো। এখন সাপোজ আমরা একটা কলমের বিজনেস শুরু করতে যাচ্ছি কিছু মানুষ নিয়ে। ধরেন এই মানুষগুলো নিয়ে একটা কলমের বিজনেস শুরু করতে যাচ্ছি। তো এই মানুষগুলোর স্বপ্ন হচ্ছে একটা কলমের ফ্যাক্টরি দেওয়া, যেটার মাধ্যমে তারা আহ কলম উৎপাদন করবে এবং বাজারে কলম সেল করবে। তো এই বিজনেস মাইন্ডেড যারা লোক রয়েছে তাদেরকে আমরা বলবো বিজনেস পিপল। তো এই বিজনেস পিপলদের একটা আহ, সাধারণত একটা ক্লিয়ার ভিশন রয়েছে ফিউচার নিয়ে, যে তারা তাদের এই কলমের ফ্যাক্টরিটাকে রিয়েলিটিতে আনতে চায়। তো এই বিজনেস মাইন্ডেড পিপল গুলো মিলে যে তারা যে স্টেপটা নেয়, যে তারা কলম তৈরি করবে বা তাদের যে ভিশনটা রয়েছে, তারা একটা কলমের ফ্যাক্টরি দিবে। তো এখন তারা যে কলমের ফ্যাক্টরি দিবে, তারা এর জন্য নিজেদেরকে কিছু কোয়েশ্চেন করতে হবে। ওকে, যেমন ধরে একটা কোয়েশ্চেন হতে পারে, হোয়াট কাইন্ড অফ পেন ডু পিপল নিড। তারা এটা নিজেকে কোয়েশ্চেন করতে পারে যে পিপলদের কোন ধরনের কলম লাগে। ধরেন কলমটা হতে পারে বল পয়েন্ট বা জেল পেন, এগুলো এটসেট্রা। Then the second question they may ask is, who is our target market? তারা কলমটা আসলে কাদেরকে টার্গেট করে আহ, বাজারে ছাড়বে? যেমন স্টুডেন্ট হতে পারে, অথবা প্রফেশনাল মানুষজন হতে পারে, রাইটার হতে পারে, এটসেট্রা। Then the last one is, what features should we have? আরেকটা কোশ্চেন তারা করতে পারে হচ্ছে, এই কলমটা কি কি ফিচার থাকতে পারে, যেমন ধরেন আহ এটাতে কি ধরনের ইঙ্ক থাকবে, অথবা এটা কি রিফিলেবল হবে, এটার ডিজাইন কেমন হবে, এটা ধরতে কেমন ফিল হবে, এটসেট্রা।
তো এই কোয়েশ্চেন গুলো সাধারণত বিজনেস পিপলরা বিজনেসটা শুরু করার আগে নিজেদেরকে করতে পারে। এতটুকু পর্যন্ত বুঝে গেছে? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো তারপর হচ্ছে এই বিজনেস পিপলরা সাধারণত তাদেরকে, এই বিজনেস পিপলরা যেহেতু বিজনেস শুরু করবে, তো এদের সাধারণত বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি রয়েছে। যেমন একটা হতে পারে স্টাফিং, দেন লিগাল, কমপ্লায়েন্স, সাপ্লাইস, ফাইন্যান্স, অ্যান্ড কাস্টমার সার্ভিস। না, এখন যে প্রথম যে জিনিসটা আছে তাদের রোল, এটা হচ্ছে স্টাফিং অথবা এর মধ্যে অপারেশনস রয়েছে। এইটার মাধ্যমে তারা বোঝায় হচ্ছে তারা বিভিন্ন এমপ্লয়কে কিভাবে রিক্রুট করবে এবং ম্যানেজ করবে। ইটস কাইন্ড অফ অ্যান এমপ্লয় ম্যানেজ। দেন the second part is legal and compliance. Here they must handle legal and compliance issues regarding their product. The third one is supplies or vendors. So here they need to communicate and negotiate with the suppliers যাতে তারা তাদের প্রোডাক্টের জন্য কোয়ালিটিফুল সাপ্লাইস পেতে পারে অথবা আরেকটু কম দামে সাপ্লাইসটা পেতে পারে। Then for finances, they need to generate cash flow and maximize revenue from their product. তো তারা তাদের প্রোডাক্টটা সেল করে যাতে ম্যাক্সিমাম প্রফিট করতে পারে সেই জিনিসটাও তাদের খেয়াল রাখতে হবে। Then at last, in customer service, they want to ensure the pen meets the customer needs because কাস্টমারের ডিমান্ড যদি ফুলফিল না হয় তাহলে তাদেরকে তাদের এই জিনিসটা সেল হবে। সো এই তারা যদি তারা এখানে আপনারা দেখছেন যে তাদের বিভিন্ন ধরনের কাজ কাজ রয়েছে, যেমন স্টাফিং, সাপ্লায়ার, ফিনান্স অথবা কাস্টমার সার্ভিস, বিভিন্ন ধরনের রোল রয়েছে। তো তারা সাধারণত এসব কাজ হম, একা করতে পারে না, বা তারা যে দুই তিনজন রয়েছে তারা করতে পারবে না। এই জন্য তারা কি করে, তারা বিভিন্ন মানুষ হায়ার করে যারা যারা তাদের হেল্প করবে এই টাস্ক গুলো ম্যানেজ করার জন্য এবং তাদের যে ভিজন রয়েছে সেটাকে রিয়েলিটি করা। ওকে। না, আমরা যে এতক্ষণ বিজনেস পিপলের কথা বললাম, এদেরকে আমরা আবার ক্লায়েন্ট অথবা কাস্টমার্স বলতে পারি। এখন আপনারা আজ করতে পারেন এরাই তো বিজনেসম্যান, এরাই তো বিজনেস শুরু করবে, এদেরকে আমরা কেন ক্লায়েন্ট বলবো? So although they are the ones starting the business, they represent the end customer's interest as they are responsible for defining requirements that make the product desirable. তো তারা তারা বিজনেসম্যানের হিসাবেও কাজটা করতেছে, আবার এন্ড ইউজার পার্সপেক্টিভ অথবা জেনারেল পাবলিকের পার্সপেক্টিভেও জিনিসটা দেখতে হবে যাতে তারা প্রোডাক্টটা রেজাল্টটা ঠিক মতো দিতে পারে কাস্টমারদের কাছে। তো এই জন্য আমরা বিজনেস পিপলদেরকে ক্লায়েন্ট অথবা কাস্টমারও বলতে পারি। নাও আমরা যে একটু আগে বললাম বিজনেস পিপলরা বিভিন্ন মানুষ হায়ার করবে। তো এখন কি করে বিজনেস পিপলরা, বিজনেস পিপল তারা কি করে একটা প্রোডাক্ট ওনার হায়ার করে। তো এই প্রোডাক্ট ওনারটা কি? এই প্রোডাক্ট ওনারটা হচ্ছে বিজনেসের যে ভিশন রয়েছে এবং বিজনেস পিপলরা অন্য যে টিম হায়ার করবে
এই যে সাপ্লাই, ফিনান্স, কাস্টমার সার্ভিস এটসেট্রা এসব দেখাশোনা করার জন্য এদের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে। But before hiring, the business people prepare a critical document that outlines what they want in the product. So তারা এই প্রোডাক্ট ওনাকে যে হায়ার করবে, একে হায়ার করার আগে তারা কি হবে, তারা একটা ক্রিটিক্যাল ডকুমেন্ট তৈরি করবে, যেটার মাধ্যমে তারা প্রোডাক্টটা আসলে কি চাই সেটা মেনশন করবে। তো এই ক্রিটিক্যাল ডকুমেন্টকে বলা হয় ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, অথবা সিআরএস। তো এই যে ডকুমেন্টের কথা আমরা বললাম, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা সাধারণত হচ্ছে একটা ব্লু প্রিন্ট যেটা বিজনেস পিপলদের নিডস এবং এক্সপেকটেশনসটাকে ক্যাপচার করে। তো এখানের মধ্যে সাধারণত রয়েছে কিছু জিনিস যেটা অবশ্যই থাকা লাগে, সেটা হচ্ছে কাস্টমার নিডস, দেন প্রোডাক্ট ফিচার্স, দেন তো এই তিনটা পার্ট সাধারণত কনসিস্ট করে সিআরএস ডকুমেন্টের জন্য। প্রথম পার্টের মধ্যে কাস্টমার নিডস অথবা ডিমান্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কাস্টমাররা কি চায় মার্কেট, দেন আমাদের উচিত সেটা প্রোভাইড করা। দেন ফর দ্য সেকেন্ড ওয়ান, ইট লিস্টস দ্য এসেনশিয়াল ফিচার্স নিডেড ইন দ্য পেন। তো যে ফিচার গুলো আমাদের সাধারণত পেনে থাকতেই হবে, যেমন ধরেন পেনটা ধরে কমফোর্টেবল হতে হবে, বা পেনের কালার ব্ল্যাক হতে হবে, এই ফিচার গুলো যাতে পেনে থাকে সেটা আমাদেরকে হুম, বোঝাতে হবে ডকুমেন্টের মাধ্যমে। দেন ফর দ্য লাস্ট ওয়ান, ইট স্পেসিফাইস ওয়াই এ কাস্টমার উড ওয়ান্ট টু বাই দিস পেন। সো এই মোটিভেশনাল ফ্যাক্টরস এর মাধ্যমে আমরা বুঝাবো যে কাস্টমার কেন পেনটা বাই করবে। So in short, the CRS contains everything that the business believes will make the pen desirable and successful. তো এই সিআরএস ডকুমেন্টই সাধারণত আমাদেরকে বোঝাবে যে আমাদের বিজনেসটা কতটুকু সাকসেসফুল হবে। তো সাপোজ আমাদের বিজনেস পিপল যারা আছে, এই যে বিজনেস পিপলরা, এরা একটা সিআরএস ডকুমেন্ট ক্রিয়েট করলো যে আই ওয়ান্ট টু মেক এ পেন সো দ্যাট people write in। এই যে তারা একটা জিনিস ভিশন করলো, এটার উপর বেস করে সাধারণত ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অথবা সিআরএস ডকুমেন্টটা তৈরি করা হয়। সো এতটুকু বোঝা গেছে? কোনো কোয়েশ্চেন? সবাইকে আমাদের শুনছেন? It's okay. Clear. Yeah, clear. মিস্টার মিস্টার নাফি, মিস্টার রবিউল, আপনারা শুনছেন? জি স্যার, আমরা Yes, শুনছি। clear. আপনি কন্টিনিউ করতে ওকে পারেন। ওকে, শুনছেন। ওকে, থ্যাংক ইউ। দেন নাও আমরা এখন আইডেন্টিফাই করবো হচ্ছে এন্ড ইউজার কারা। এন্ড ইউজার, এন্ড ইউজার হচ্ছে আহ, সাধারণত পিপল যারা আমাদের এই কলমটা ইউজ করবে। তো এন্ড ইউজার হচ্ছে
আহ সাধারণত জেনারেল কাস্টমার যারা পেনটা দোকানে থেকে কিনবে। So the product owner focuses on making the pen appealing to the end users. প্রোডাক্ট ওনার কাজ হচ্ছে এই পেন গুলাকে সাধারণত আমরা যে কাস্টমার রয়েছে তাদের কাছে আহ অ্যাপিলিং করা বা ইন্টারেস্টিং করা যাতে তারা দোকান থেকে আমাদের প্রোডাক্ট কিনতে পারে। নাও প্রোডাক্ট ওনার কি করে? প্রোডাক্ট ওনার হচ্ছে সিআরএস ডকুমেন্টটা নেয় এবং এটাকে আরো ডিটেইল করে। তো তারা এই যে আমরা সিআরএস ডকুমেন্ট নিয়ে কথা বললাম, আই ওয়ান্ট টু মেক এ পেন সো দ্যাট পিপল ক্যান রাইট উইথ ইট। তো তারা এই সেন্টেন্স থেকে কি করে, তারা ছোট ছোট স্মলার স্পেসিফিক গোলস হিসাবে ক্রিয়েট করে। তো এই জিনিসগুলোকে বলা হয় ইউজার স্টোরেজ। তো ইউজার স্টোরেজ কি? ইউজার স্টোরেজ হচ্ছে সাধারণত সিআরএস ডকুমেন্টই, কিন্তু এর আরো ডিটেইল ভার্সন যেটার মাধ্যমে আমরা স্পেসিফিক গোলকে ডিফাইন করতে পারি। তো এই ইউজার স্টোরেজ সাধারণত আমাদের হেল্প করে যে একটা পেনের কোন কোন ফিচার আমরা এক্সপেক্ট করতে পারি। তো ধরেন ধরেন আমরা এই যে এখানে লিখলাম আই ওয়ান্ট টু মেক এ পেন সো দ্যাট পিপল ক্যান রাইট উইথ ইট, এটাকে আরেকটু ডিটেইল করি। হাই, আই ওয়ান্ট টু মেক এ পেন সো দ্যাট পিপল ক্যান রাইট উইথ। The pen will have a transparent white cap and non-refillable body with company label, and it will have thin ballpoint so that handwriting becomes smooth and clear. It will come with multiple attractive design. So এটা হচ্ছে আমাদের একটা সিআরএস ডকুমেন্ট, ওই যেটা বলছিলাম এটা একটু ডিটেইল ভার্সন। তো এখানে আই ওয়ান্ট টু মেক এ পেন, এর মাধ্যমে বুঝাচ্ছে যে আমি একটা পেন বানাতে চাচ্ছি। দেন এটা আমাদের চাওয়া। দেন the pen will have a transparent white cap, non-refillable body, company label, এগুলো হচ্ছে সাধারণত পেনের ফিচার গুলো। অ্যান্ড আরো ফিচারের মধ্যে থাকতেছে হচ্ছে মাল্টিপল অ্যাট্রাকটিভ কালার ডিজাইন। তো এই জিনিসগুলো মিলে আমাদের পেনটা তৈরি হবে। নাও এখানে দেখেন আমরা এই জিনিসটাকে বিভিন্ন ভাগে ভাগ করি। তো এখানে আমরা চারটা ভাগে ভাগ করলাম। প্রথমটা হচ্ছে এজ এ ইউজার। এজ এ ইউজার আই ওয়ান্ট টু ইউজ এ পেন উইথ এ ট্রান্সপারেন্ট ক্যাপ। এখন আমরা পেনের ট্রান্সপারেন্ট ক্যাপ কেন চাচ্ছি? কারণ হচ্ছে আমরা যাতে ট্রান্সপারেন্ট ক্যাপের মাধ্যমে পেনের কালারটা ইজিলি দেখতে পারি। দেন সেকেন্ডটা হতে পারে হচ্ছে আমরা একটা নন রিফিলেবল পেন চাচ্ছি, যেটা বডিতে কোম্পানির লেভেল থাকবে। লেভেল কেন থাকবে? যার মাধ্যমে আমরা কোম্পানির ব্র্যান্ডটা ইজিলি দেখতে পারি। Then for the third one, as a user, I want to use a thin ballpoint pen. So why do we want a thin ballpoint pen? Because I want my handwriting to be precious and smooth. And the last one is, as a user, I want to buy a pen which will have multiple body color so that I can buy my favorite color. তো এখানে বিভিন্ন ফিচার রয়েছে যে যার মাধ্যমে আমরা আমাদের পেনটাকে ডিফাইন করি। So each user story addresses a single requirement from the CRS and focuses on how it benefits to the end user. So এখানে আমাদের সব প্রতিটা পার্ট হচ্ছে এক একটা ইউজার স্টোরি, shall I say user story because it's একটা পার্ট। So
প্রতিটা ইউজার স্টোরিজ এর মাধ্যমে আমরা সিআরএস ডকুমেন্টে যে রয়েছে এর আহ বিভিন্ন বেনিফিট গুলা আলাদা আলাদা ভাবে স্পেসিফাই করতে পারি। এখন হচ্ছে আমরা জানবো, এখন আমরা তো এখানে প্রতিটা ইউজার স্টোরি আলাদা আলাদা করে ডিভাইড করেছি। নাও এখন যখন আমরা এই ফুল ইউজার স্টোরিটা নিয়ে একটা সিআরএস ডকুমেন্ট হবে, এই জিনিসটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। So the product owner compiles these user stories into a product backlog. So এই প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে বিভিন্ন ফিচার্স এবং স্পেসিফিকেশনস একটা পেন তৈরি করার জন্য যা যা লাগবে সেটার একটা প্রায়োরিটাইজ লিস্ট। হাই প্রায়োরিটি ফিচার্স যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে উপরে রাখা হয় এবং লেস ক্রিটিক্যাল ফিচার্স গুলোকে নিচে রাখা হয়। So the product backlog acts as a roadmap for the team to follow in creating a product. So এই প্রোডাক্ট ব্যাকলগ এর মাধ্যমে আমাদের যে ডেভেলপমেন্ট টিম রয়েছে তারা একটা রোডম্যাপ পাবে যে কিভাবে প্যান্টটা তৈরি করবে। তো আপনারা কি প্রোডাক্ট ব্যাকলগ বুঝতে পারছেন, মিস্টার রশিদ? স্যার বুঝতে পেরেছি স্যার। প্রোডাক্ট ব্যাকলগ আচ্ছা সেটা আচ্ছা। স্পেসিফিকেশন আমার রিকোয়ারমেন্টস এর সিআরএস এর ডিটেলস একটা স্টোরি আমি তৈরি করলাম, একটা রিকোয়ারমেন্টস কে আমি ভেঙে ভেঙে ব্রেকডাউন করে করে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট ভাঙলে সেটা হয় ইউজার স্টোরিজ। আর রাইট স্যার। ইউজার স্টোরিজ কে যখন আপনারা ইম্পর্টেন্স এর উপর একটা লিস্ট সর্ট আউট বানাবেন করি, সবগুলোই, হ্যাঁ। হ্যাঁ, একটা শর্ট লিস্ট বানাবেন ইউজার স্টোরিজ এর, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। স্যার এটা হায়ার টু লোয়ার প্রায়োরিটাইজ হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টু লয়। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা যে কথা বলছিলাম প্রোডাক্ট ওনার নিয়ে, প্রোডাক্ট ওনারের সাধারণত দুইটা মেইন রেসপন্সিবিলিটিস থাকে প্রোডাক্ট ওনারের। একটা হচ্ছে define user stories and the another one is create product backlog. তো প্রোডাক্ট ওনারের মেইন দুইটা রেসপন্সিবিলিটির একটা হচ্ছে সিআরএস টাকে ভাগ করে বিভিন্ন ভাগে ইউজার স্টোরিজ ডিফাইন করা, যেটার মাধ্যমে আমরা ইউজাররা কি কি চাই সেটা জানবো, এবং এই ইউজার স্টোরিজটাকে প্রায়োরিটাইজ লিস্টের মাধ্যমে অর্গানাইজ করে একটা প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করে ডেভেলপমেন্ট টিমকে দেয়া। সো the product owner is responsible for the success or failure of the product. So they oversee the overall vision, concept, and final outcome of the project. এই প্রোডাক্ট ওনার কি করতে পারো, তার সাহায্যের জন্য এডিশনাল টিম মেম্বার হায়ার করতে পারে। তো এডিশনাল টিম মেম্বার্স এর মধ্যে কি কি থাকতে পারে? একজন হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, আরেকজন হতে পারে প্রজেক্ট। নাও the business analyst serves as an intermediary between the business stakeholders, technical teams, and other project members. So, সে স্টেক হোল্ডার, টেকনিক্যাল টিমস এবং অন্যান্য প্রজেক্টের যে মেম্বাররা রয়েছে তাদের মধ্যে একটা আহ, সংযোগ স্থাপন করে। তো এর রেসপন্সিবিলিটিস এর মধ্যে রয়েছে যেমন সে টিম মেম্বার্স এবং বিজনেস স্টেক হোল্ডার্স এর মধ্যে একটা এফেক্টিভ কমিউনিকেশন তৈরি করতে পারে। দেন যে বিজনেস সিস্টেম কোয়ালিটি রয়েছে এবং বিভিন্ন স্ট্র্যাটেজির জন্য যেসব রিস্ক রয়েছে সেই রিস্ক গুলোকে মনিটর করা এবং মিটিগেট করা। তার আরো একটা রেসপন্সিবিলিটি হতে পারে যে ফোকাস অন ইউজার নিডস।
like they ensure that the project outcome meets both business objectives and user needs. So সাধারণত বিজনেস অ্যানালিস্ট এই তিনটা রোল প্লে করে। এখন আমরা বলতে পারি যে একটা রয়েছে প্রোডাক্ট ওনার, আর আবার রয়েছে প্রজেক্ট ম্যানেজার। এখন প্রজেক্ট ম্যানেজারের কাজ কি? প্রজেক্ট ম্যানেজার হচ্ছে সে সাধারণত একটা সিঙ্গেল প্রজেক্ট ম্যানেজ করে। সেই প্রজেক্টের স্পেসিফিক প্রজেক্টের ডেডলাইন হ্যান্ডেল করে, বাজেট দেখে, এবং তারা ইনশিওর করে যে প্রজেক্টটা টাইম মতো হচ্ছে কি। অন্যদিকে প্রোডাক্ট ওনারের কাছে তারা হচ্ছে শুধু একটা প্রজেক্ট না, তারা ফুল ভিশন কনসেপ্ট এবং মাল্টিপল প্রজেক্ট দেখাশোনা করে। সো দে আর আলটিমেটলি রেসপন্সিবল ফর দ্য প্রোডাক্ট সাকসেস অর ফেলিয়ার। সাপোজ আমরা যে পেন নিয়ে কথা বলছি, a product owner would be responsible for ensuring it meets its company's vision. So product owner যদি এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম না করে, তাহলে প্রোডাক্ট ওনারকেই অ্যাকাউন্টেবল ধরা হবে। অন্যদিকে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে একটা স্পেসিফিক টাস্কের উপর ফোকাস করবে, যেখানে তারা দেখবে যে ওইটা স্পেসিফিক টাস্কের বাজেট, ডেডলাইন এবং রিসোর্স ঠিক মতো ম্যানেজ হচ্ছিল। সো প্রোডাক্ট ওনার প্রজেক্ট ম্যানেজার এতটুকু বুঝে গেছে। স্যার বিজনেস অ্যানালিস্টটা আরেকবার একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে সাধারণত যারা বিজনেস স্টেক হোল্ডার রয়েছে, তারপর বিজনেসের যে টেকনিক্যাল টিম রয়েছে এবং অন্যান্য যে মেম্বার রয়েছে, তাদের মধ্যে একটা যে গ্যাপটা থাকে ওইটা ফিল আপ করে। তো তারা টেকনিক্যাল টিম যাতে বিজনেস স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করতে পারে, ওই জিনিসটা দেখাশোনা করে। দেন তারা যে বিজনেসের যে কোয়ালিটি রয়েছে এবং বিজনেসের যেসব রিস্ক রয়েছে ওগুলোকে আইডেন্টিফাই করে এবং রিস্ক গুলোকে আহ মিটিগেট করার ট্রাই করে। দেন তারা এটাও ইনশিওর করে যে আমরা যে প্রজেক্টের উপর কাজ করছি সেটা বিজনেসের অবজেক্টিভকে মিট করছে কিনা এবং ইউজাররা আমাদের প্রোডাক্টটা থেকে কি চাচ্ছে সেটা তারা মিট করছে কিনা। বুঝে গিয়েছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা আমরা তো প্রোডাক্ট ব্যাকলগ নিয়ে কথা বলেছি একটু আগে। তো প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে একটা ফিচার যার মাধ্যমে আমরা প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট বা চেঞ্জেস গুলো দেখতে পারি। তো এখানে প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে সাধারণত তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ইউজার স্টোরিজ, দেন হচ্ছে সিনারিওস, দেন দ্য থার্ড ওয়ান ইজ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তো ইউজার স্টোরিজ নিয়ে তো আমরা আগে বলেছি যে ইউজার স্টোরি হচ্ছে একটা স্পেসিফিক ফিচার অথবা রিকোয়ারমেন্টকে রিপ্রেজেন্ট করে। আর সিনারিওস হচ্ছে একটা স্পেসিফিক সিচুয়েশন বা গোল এর উপর ডিপেন্ড করে, যেটা প্রোডাক্টের ফাংশনালিটিটাকে টেস্ট করবে। দেন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যে সিনারিওর উপর বেস করে প্রোডাক্টটা যে টেস্ট করব, সেই টেস্টটা আমরা অ্যাকসেপ্ট করবো কিনা ওইটা সাকসেস ডিপেন্ড করা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার উপর। তো ইউজার স্টোরিজ কে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ইউজার স্টোরিজ কে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আচ্ছা সরি, এই তিনটা কি বললেন? ইউজার স্টোরি, সিনারিও এবং অ্যাক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া। এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ কে যদি আমরা আরো ভাগ তিন ভাগে ভাগ করি, এটা হচ্ছে ওই তিন ভাগের তিনটা পার্ট। একটা হচ্ছে ইউজার স্টোরি, সিনারিওস, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এটা নিয়ে আমরা আরো কথা বলবো সামনে।
তো ইউজার স্টোরিজ নিয়ে আমরা যেহেতু কথা বলছি, ইউজার স্টোরিজ সাধারণত দুই ভাগে বিভক্ত। ইউজার স্টোরি একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটাকে আমরা এফআরএস বলি। The second one is technical requirement specification, যেটাকে আমরা টিআরএস বলি। নাও এই ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অথবা এফআরএস এর মাধ্যমে আমরা একটা প্রোডাক্টের পারফরমেন্স এবং ফাংশন গুলো ডিসক্রাইব করি। যেমন ধরুন আমরা যে পেন নিয়ে এক্সাম্পল দিলাম, এই পেন হাতে নিয়ে লেখার সময় আমাদের কেমন ফিল হতে পারে, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। দেন হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আর একটা জিনিস ফোকাস করে, সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং এক্সপেকটেশনস প্রোডাক্ট থেকে। সো ফাংশনাল এফআরএস এর গোল সাধারণত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাক্টের ফাংশনাল পারফরমেন্স ডিসক্রাইব করা এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স এবং এক্সপেকটেশনস উপর ফোকাস করা। অন্যদিকে সেকেন্ড পার্ট হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অথবা টিআরএস। সো technical requirement specification outlines the technical details necessary for product development, such as materials, specification, and dimension. So এটার মাধ্যমে আমরা সাধারণত প্রোডাক্টের টেকনিক্যাল যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর উপর ফোকাস করি। যেমন আমাদের কলমটা কি দিয়ে তৈরি হবে, দেন কলমটা লেন্থ কতটুকু হবে, উইডথ কতটুকু হবে, এগুলো। তো এই টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টে সাধারণত ডেভেলপমেন্ট টিম অথবা টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট দ্বারা তৈরি করা হয়। তো এই টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা সাধারণত ডেভ টিম অথবা টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট দ্বারা তৈরি করা হয়, যেহেতু এটা প্রোডাক্টের টেকনিক্যাল সাইড গুলোকে কভার করে। তো আমরা এখন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলি। When we talk about technical aspects, we are looking at the specifics that define how something is made or what. For example, যদি আমরা আমাদের পেন নিয়ে ডিসকাস করি, তো আমরা বলতে পারি যে পেনটা কি ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হবে, পেনটা ম্যানুফ্যাকচারিং এর জন্য কি মেশিন ইউজ করা যাবে, অথবা আমাদের যে ক্যাপটা, পেনের ক্যাপটা রয়েছে ওইটার ডাইমেনশনস কেমন, তারপর এটা টেকনিক্যাল স্পেকস কি কি হবে, এইসব গুলো মিলিয়ে হচ্ছে আসলে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। নাও এই ডকুমেন্ট যারা তৈরি করে এটার রেসপন্সিবিলিটি সাধারণত বিভিন্ন সময় ভ্যারি করতে পারে। মাঝে মধ্যে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট বানাতে পারে এই ডকুমেন্টটা, অথবা মাঝে মধ্যে ডেভেলপার টিমও বানাতে পারে। এটার কোনো স্ট্রিক্ট রুল নাই। এটা সাধারণত কোম্পানি টু কোম্পানি ভেরি করে যে তারা কাকে নিয়ে এটা বানাচ্ছে। তো টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বোঝা গেছে। জি ক্লিয়ার। থ্যাংক ইউ। নাও আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট বিআরএস। সো এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে আমরা যে একটু আগে বলেছিলাম প্রোডাক্ট ব্যাকলগ, এটার যে তিনটা পার্ট রয়েছে, এগুলো সাধারণত বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের আন্ডারেই পড়ে। তো প্রোডাক্ট ব্যাকলগ পুরাটাই আসলে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন।
তো বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের মধ্যে কি রয়েছে একটু আগে আমরা যা বলছি, ইউজার স্টোরি, দেন সিনারিও, দেন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তো এই তিনটা মিলে সাধারণত বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টটা তৈরি করা হয়। এখন ইউজার স্টোরিজ হচ্ছে যেটার মাধ্যমে আমরা প্রোডাক্টের কি কি টেস্ট করা হবে ওইটা ফিচার গুলো ডিসক্রাইব করি। যেমন ফর এক্সাম্পল আমাদের একটা পেন রয়েছে যেটা ট্রান্সপারেন্ট ক্যাপ। সো ইউজার স্টোরি could be like as a user I want to যেমন এখানে রয়েছে I want to use a pen with a transparent cap. সো এটা একটা ইউজার স্টোরি। নাও সিনারিও কি? সিনারিও হচ্ছে আমাদের টেস্ট করার জন্য যে বিভিন্ন অবজেক্টিভ গুলো রয়েছে ওগুলোকে আউটলাইন করে। So it answers the question what needs to be tested. So সিনারিওটা সাধারণত আমরা ডিরেক্টলি ইউজার স্টোরিজ থেকেই আনি। So they describe the condition under which the feature will be tested. For example, a scenario could be like given the pen as a transparent cap, যে পেনের যে ট্রান্সপারেন্ট ক্যাপ রয়েছে এটা টেস্ট করার জন্য আমরা কি করতে পারি। সো এটা টেস্ট করার জন্য আমরা প্রথমে পেনের ক্যাপটাকে কি করবো, পেনের বডির উপর বসাবো। তো পেনের বডির উপর বসায় দেখবো যে পেনের বডিটা দেখা যাচ্ছে কি, সো পেনের ট্রান্সপারেন্সি মেনটেন হচ্ছে কি। সো এখানের মধ্যে আমরা সিনারিওর মধ্যে রয়েছে সাধারণত তিনটা পার্ট: গিভেন, পয়েন্ট, দেন। তো গিভেনের মাধ্যমে আমরা এই আমাদের যে টেস্টিং সিনারিও এর একটা প্রি কন্ডিশন ডিসক্রাইব করি। যেমন ধরেন আমরা ডিসক্রাইব করছি যে পেনের একটা ট্রান্সপারেন্ট ক্যাপ রয়েছে, এটা হচ্ছে গিভেন, একটা প্রি কন্ডিশন। দেন হচ্ছে হোয়েন, মানে যখন আমরা কাজটা করব। সাপোজ যখন আমরা পেনের ক্যাপটা পেনের উপর বসাবো, এটা হচ্ছে হোয়েন। দেন দ্য থার্ড ওয়ান ইজ দেট, সরি, তো এটার মাধ্যমে আমরা এক্সপেক্টেড আউটকামটা ডিসকাস করব যে আমরা পেনটা বসানোর পর, ক্যাপটা পেনের উপর বসানোর পর আসলে কলমের কালার দেখতে পাচ্ছি কিনা। তো এই প্যাটার্নটাকে সাধারণত আমরা বলি গিভেন, হোয়েন, দেন, ফর। দেন দ্য থার্ড ওয়ান ইজ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এটার মাধ্যমে আমরা একটা স্পেসিফিক সেট অফ কন্ডিশন তৈরি করি যেটা প্রোডাক্টটাকে সাকসেসফুল হওয়ার জন্য মাস্ট বি, যেটা তো মনে হচ্ছে এত কিছু বলছি। হ্যাঁ, মিস্টার আহমেদ জাহিল, নন সিএসসি যারা রয়েছে তারা সাধারণত ইজিলি এই কোর্সটাকে ঠিক মতো যদি ফলো করতে পারে তাহলে ইজিলি এই কোর্সটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এবং তারা এই কোর্সটা সম্পর্কে সবকিছু শিখতে পারবে। তো আমরা সবকিছু বেসিক্যালি স্ক্র্যাচ থেকে শুরু করি, যার মাধ্যমে যারা নন আইটি বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা ইজিলি এই জিনিসটাকে গ্রাস্প করতে পারে এবং তারা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে ভালোভাবে জানতে পারে। সো নো ওয়ারিস অ্যাবাউট। আই হোপ আমি আপনার কোয়েশ্চেন আনসার দিতে পেরেছি। তো নাও আমরা কথা বলছিলাম অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে যেটার মাধ্যমে আমরা প্রোডাক্টটা সাকসেসফুল হওয়ার জন্য যে কন্ডিশন গুলো রয়েছে সেগুলো মেট হয়েছে কিনা সেটা দেখতে হবে। So these are the conditions that must be satisfied to meet the requirement of the project. So এই তিনটা পার্ট নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? মিস্টার শাহিনুর, দেন আহমেদ জাহির।
এই কাজগুলো তো সব প্রজেক্ট ম্যানেজমেন্টের। ওরা আমি কাজ করে পুরো জি, এগুলো তো প্রজেক্টের জন্য ইম্পর্টেন্ট। এগুলোর মাধ্যমে তো আমাদের এই যে পেনের প্রজেক্টের কথা বলছি। আমাদের কি প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া থাকলে কি ভালো হয়? হ্যাঁ, আইডিয়া থাকলে তো ক্লাস পয়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সিএসসি, আর না থাকলেও সমস্যা নেই। এখানে আমরা কোর্সের মাধ্যমে সবকিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক হবে, আমি পুরো ওইটা পরিস্থিতি সমস্যা। পুরো ভাবে খারাপ না বাপরে, শেষ করি তো আপনার অ্যাবসেন্স এই তো স্যার এখানে আমরা কি এটা বলতে পারি ইউজার স্টোরি হলো গিয়ে আমাদের প্রি কন্ডিশন টাইপের, আমাদের যে ইউজারের রিকোয়ারমেন্টস, সিনারিও হলো গিয়ে ওইটার ইমপ্লিমেন্টেশন বলতে জাস্ট টেস্ট ইমপ্লিমেন্টেশন, আর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হলো গিয়ে কিছু প্রি কন্ডিশন যেগুলো ফিল না করলে আমার কাজটা ফুললি টেস্টেড বা হ্যাঁ, কাজটা ফিনিশিং হবে না। হবে না। হ্যাঁ, কাজটা সাকসেসফুল হবে না। হবে না। জি আমি স্যার। এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। জি, একটা কোশ্চেন সাপোজ ছিল। এখানে হ্যালো। আমাদের, হ্যালো, একটা কোশ্চেন ছিল আমার। জি, তা এখানে আপনার ওই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এটা মূলত কি আপনার কোনো টুলস বা ইয়া দিয়ে বোঝানো হচ্ছে যে আমি কোন কোন টুলস ইউজ করব না না, সাপোর্ট? এটা টুলস না, এটা আসলে একটা, এই যে আমি এক্সাম্পল দিচ্ছি এটার মাধ্যমে এখনই বুঝলাম। এ- এটা আসলে একটা প্রি কন্ডিশন যে এই এই কন্ডিশন লেখা থাকবে, এই জিনিসগুলো হলে প্রোডাক্টটা সাকসেসফুল হবে অথবা না। মানে লাইক আপনার এটা কি আপনার ইয়ার ডায়াগ্রামের একটা মতো, ডকুমেন্ট আর কি, মানে ডকুমেন্ট। একটা, হ্যাঁ, কন্ডিশন যেটা আর কি ইয়া করে। জি জি জি, একটা কন্ডিশন, হ্যাঁ। আচ্ছা। ওকে, সো এখানে আমরা একটা সিনারিও দেখছি যে ইউজার স্টোরি। User story key: as a user, I want to use a pen with a transparent cap so that I can see the color of the pen easily. এখানে ওয়াইল্ডটা হবে না, ইজিলি। সো এটা হচ্ছে আমাদের ইউজার স্টোরি। সো এটার মাধ্যমে আমরা এজ এ ইউজার কি কি চাই আসলে, ওই জিনিসটা এখানে কাস্টমারের ডিফাইন করা হয়েছে। তো এখানে সিনারিও কি? সিনারিও হচ্ছে ইউজার ক্যান সি দ্য ইঙ্ক থ্রু দ্য ট্রান্সপারেন্ট cap. তো এটা সিনারিও হচ্ছে ইউজার ট্রান্সপারেন্ট ক্যাপের মাধ্যমে কলমের যে ইঙ্কের কালারটা রয়েছে সেটা দেখতে হবে। এখন আমরা বলেছিলাম যে গিভেন এন্ড দেন মেথড এটা। তো গিভেন কি? গিভেন হচ্ছে পেনের একটা ট্রান্সপারেন্ট ক্যাপ রয়েছে। তো দেন, এরপর হচ্ছে পেনের বডিতে কালার রয়েছে। তারপর হোয়েন কি? হোয়েনের মাধ্যমে আমরা হচ্ছে যখন পেনের ক্যাপটা পেনের বডির উপর বসাবো, দেন user should be able to see the color of the pen through cap. So এই যে সিনারিও ওয়ান, যেটা হচ্ছে ইউজার এর মাধ্যমে কলমের বডির কালার দেখতে পারবে, সেটা চারটা স্টেপে ফুলফিল হয়। প্রথম স্টেপ হচ্ছে কলমের কালির, সরি, কলমের ট্রান্সপারেন্ট। তারপর হচ্ছে কলমের গায়ে কালার রয়েছে। দেন কলম, ইউজার কি করবে? কলমটা বসাবে। দেন আফটার দ্যাট, কলমটা বসানোর পর ট্যাপের মাধ্যমে বডিটা দেখতে পাবে। এটা হচ্ছে সিনারিও। দেন কামস অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে the cap should be strong enough so that it doesn't break easily. আরেকটা হচ্ছে the cap hole size should be perfect to fit the pen board. তো এখানে এই দুইটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে আমাদের প্রোডাক্টটা সাকসেসফুল হবে। তো আমাদের পেনের ক্যাপটা শক্ত হতে হবে যাতে এটা ভেঙে না যায়, এবং আমাদের ক্যাপের যে সাইজটা রয়েছে এটা একদম পারফেক্টলি পেনের বডিতে বসাতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইউজার স্টোরি, সিনারিও এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এক্সাম্পলটা বুঝে গেছে? আপনারা বুঝতে পেরেছেন? গিভেন এর পরে দেন, আবার হয় এর পরে দেন। না, আমি হ্যাঁ, আসলে এটা আসলে গিভেনের পর দেন হচ্ছে, গিভেন হচ্ছে আমরা একটা সিনারিও যে পেনের একটা ট্রান্সপারেন্ট ক্যাপ রয়েছে। তারপর দেন হচ্ছে পেনের আবার বডিতে একটা কালার রয়েছে।
এরপর হোয়েন এর মাধ্যমে আমরা বুঝাই হচ্ছে যে আমরা যখন টেস্টটা করব তখন হচ্ছে হোয়েনটা বুঝাই। হোয়েন এর মাধ্যমে হচ্ছে আমরা যে পেনের বডিতে ক্যাপটা বসাবো, যখন পেনের বডিতে ক্যাপটা বসাবো দেন হচ্ছে আমরা কলমটা দেখি। এটা আপনারা গিভেন দেন হোয়েন দেন বদলে আমরা বাংলাও দেখতে পারি যে আমাদের কলমের একটা ক্যাপ রয়েছে, দেন আচ্ছা, আমার কলমের একটা একটা। প্রশ্ন, জি জি। আমি আসলে মানে বুঝতে পারিনি ভালো মতো যে আপনার এই পেনটা, যেমন সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে আসলে আমি মানে কিভাবে ইয়েটা করবো, মানে ক্লিয়ার না আসলে। এটা আমরা এখন আপাতত পেনের মাধ্যমে জিনিসটা বুঝাচ্ছি, সফটওয়্যার টেস্টিং এ পরে আসবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। যাতে সবাই যারা মনে আর কি ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাও ইজিলি বুঝতে পারে। আপাতত আমরা পেন এক্সাম্পল নিয়ে জিনিসটা আগাচ্ছি। ঠিক আছে। সো আচ্ছা, সিনারিওতে যদি কন্ডিশন আরো থাকে, জি, কোশ্চেনটা একটা আবার করবেন প্লিজ। একটা সিনারিওতে যদি আরো কন্ডিশন থাকে, আরো কন্ডিশন থাকলে জিনিসগুলো একটা সিনিয়রিতে সাধারণত এই একটা কন্ডিশনে থাকে, এটার উপর বেস করে বিভিন্ন স্টেপ করা হয়। তো সাধারণত একটা ইউজার স্টোরিজ এর কয়েকটা সিনারিও থাকতে পারে, কিন্তু একটা সিনারিওর একটা কন্ডিশনের উপর বেস করে আমরা টেস্ট গুলো করব। দেন টেস্ট গুলো করার পরে আসলে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা দেখবো যে আমাদের এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কি। যদি হয় তাহলে আমরা প্রোডাক্টটা সাকসেসফুল হবে, না হলে সাকসেসফুল হবে। এটার যদি আপনি আরেকটা এক্সাম্পল চান তাহলে এমন হতে পারে যে ধরেন এখানে একটা ইউজার স্পেস রয়েছে যে as a user I want to use a non-refillable pen with a company label on the body so that I can identify the company. এখানে আমরা একটা ইউজার স্টোরি দেখছি যে পেনের বডিতে কোম্পানি লেভেল থাকতে হবে এবং পেনটা নন রিফিলেবল হতে হবে, যাতে পেনটা রিফিল করা না যায়। সেই একটা ইউজার স্টোরেজের উপর আমরা এখানে দুইটা সিনারিও দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউজার উইল নট গেট এনি অপশন টু রিফিল দ্য পেন, আর একটা হচ্ছে কোম্পানি লেভেল শুড বি ডিউরেবল এন্ড লং লাস্টিং। এখন এই সিনারিও ওয়ান এর উপর সাধারণত এখানে আমাদের এই টেস্ট গুলো করতে হবে যে গিভেন ইঙ্ক অফ দ্য পেন ইজ ফিনিশড। যে আমাদের এই সিনারিওর মাধ্যমে আমরা দেখছি যে প্রথমে আমাদের কলম কালি শেষ হয়ে, তারপর কলমের কালি শেষ হলে কি করে ইউজার দেখে যে কলমটা রিফিল করা যায় কি। তারপর এটা দেখার পর যখন ইউজার দেখবে যে কলমটা রিফিল করা যাচ্ছে না, তখন কি করবে, তারা কলমটা ফেলে দিবে এবং নতুন একটা কলম কিনবে। এটা হচ্ছে ফার্স্ট সিনারিওর স্টেপ গুলো। দেন ফার্স্ট সিনারিওর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হতে পারে? পেন শুড রান স্মুথলি আনটিল দ্য গিভেন ইন রানস আউট। পেনটার কালি যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পেনটা স্মুথলি চলতে হবে যাতে ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো থাকে। পেন উইল বি ব্রোকেন ইফ এনিওয়ান ট্রাই টু চেঞ্জ দ্য ইঙ্ক। কেউ যদি কলমের কালি চেঞ্জ করতে চায় তাহলে পেনটা নষ্ট হয়ে যাবে যাতে তারা আর ইউজ করতে না পারে। এটা হচ্ছে প্রথম সিনারিও। দেন সেকেন্ড সিনারিও কি, এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে পেনটা কোম্পানি লেভেলটা দেখা যেতে হবে। তো কোম্পানির লেভেলটা যাওয়ার জন্য আমরা ইউজার সিনারিও সেকেন্ডটা কি হতে পারে যে কোম্পানি লেভেল শুড বি ডিউরেবল এন্ড লং লাস্টিং। সো এই সিনারিওর জন্য কি টেস্টিং প্রসেস গুলো কি হবে? ইউজাররা পেনের বডির দিকে তাকাবে, তারপর তারা পেনের যে লেভেলটা রয়েছে সেটা ক্লিয়ারলি দেখতে পারবে। দেন তারা পেনের কলম পেনের খালি শেষ হওয়া পর্যন্ত তারা লিখতে পারবে and the level should be perfect and not fade or peel off. So যতক্ষণ তারা কলমটা ইউজ করবে তাতে তাতে যাতে ব্র্যান্ডের নামটা মুছে না যায় বা উঠে না যায়। সো এখানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো কি হতে পারে? So here the acceptance criteria will be that the level should be clearly visible
So the spelling should be accurate. Then the user should not feel uncomfortable while touching the label part of the pen, and the label should last long and doesn't feel long. So এই স্টেপ গুলো, এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলোর মাধ্যমে ইউজাররা সাধারণত ওই আমাদের যে কলমটা রয়েছে সেটা সাকসেসফুল কিনা সেটা ডিফাইন করবে। তো এখানে যে আমরা গিভেন কথাটা বলেছি এটা একটা কি কন্ডিশন, গিভেন ইজ এ কন্ডিশন। দেন হচ্ছে এর পরের স্টেপ যে কি কন্ডিশনের উপর বেস করে আমরা কি করি। ওয়ান হচ্ছে দা অ্যাকশন, আফটার দ্যাট লাস্টে যে দেনটা আসবে সেটা হচ্ছে আউটকাম বা রেজাল্ট। তো এই স্টেপ গুলোর মাধ্যমে আমরা সাধারণত প্রতিটা সিনারিও টেস্ট করব। তো আচ্ছা, এই যে গিভেন, এখানে এখানে একটা ইয়ে আছে আপনার সিনারি ওয়ানটা থেকে আমি যেটা বুঝলাম যে আপনার ওই যদি পেনটা মানে রিফিল করা না যায় তাহলে আমরা ওটাই ওটা হ্যাঁ ফেলে দেবো, ঠিক আছে, রাইট? হ্যাঁ, হ্যালো। তা এখন জি জি জি। ধরেন ফেলে দেওয়ার আগে জাস্ট আমি মানে কোনো ইয়া করতে পারবো না যে কোনো টুলস বা টেকনিক ইউজ করে যদি কোনোভাবে রিফিল করা যায়? না, কারণ আপনি তো এটা বিজনেসম্যানের পার্সপেক্টিভ হিসেবে দেখতে হবে। আপনি যদি রিফিল করা যায় তাহলে তো আপনার পেন সেল হবে না, ঠিক না? হুম। এখন আপনাকে এমন একটা পেন বানাতে হবে যেটা, এটা হচ্ছে এটা গেল আপনার একটা একটা ইয়া। আর একটা ধরেন যে আমার পেনের কোয়ালিটিটা ভালো না, কিন্তু আমি যে ইঙ্ক যেটা আর কি কালিটা বা ইয়া রিফিল করতে চাচ্ছি ওটা ধরেন হাই কোয়ালিটি কোন একটা ইয়া ব্র্যান্ডের। তা এখন ওইটা দেখা গেল যে এর সাথে ইয়া করলাম, তাহলে কি আমার এটা ফেলে দিতে হবে? না, মানে যখন এখানে রিফিল হচ্ছে করা আপনার যায়। হ্যাঁ, হ্যাঁ। আপনার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে পেনটা যতক্ষণ না কালি শেষ হয়ে যায় স্মুথলি রান করতে হবে। যদি রান না করে তাহলে আপনার প্রোডাক্টটা অ্যাকসেপ্ট হবে না, সাকসেসফুল হবে না, এটা ফেলডে চলে যাবে, প্রোডাক্টটা আবার নতুন করে তৈরি করতে হবে। দেন দ্য সেকেন্ড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে যদি কেউ কলমের কালি চেঞ্জ করতে যায় তাহলে প্যানটা আর ইউজ করতে পারবে না, প্যানটা নষ্ট হয়ে যাবে। এটা হতে হবে হচ্ছে আপনার প্রোডাক্টের ক্রাইটেরিয়া, যাতে আপনার প্যানটা বেশি করে সেল করতে পারেন। এজন্য আপনার অ্যাজ এ বিজনেসম্যান আপনার এই জিনিসটা চিন্তা করতে হবে। না বুঝে আমি গিয়েছে? বলতেছি, হ্যাঁ বুঝতে পারছি। ওটা ধরেন আপনার পেনের থেকে যদি আমার ইঙ্কটাই যদি বেশি প্রাইস পড়ে যায় সেই ক্ষেত্রে কি আমি ওটা ইয়ে করতে পারবো না? মানে জাস্ট একটা বিজনেস প্ল্যানিং এর ক্ষেত্রে। আছে, তো হচ্ছে সম্ভবত উনি তো বিজনেস কিন্তু এটা চায় নাই, যে প্রোডাক্ট ওনার সেটা তো চায় নাই, কন্ডিশনে নাই, তাই স্যার এটা উল্লেখ করেন হ্যাঁ, নাই। এটা তো আমার কন্ডিশনে আসলে নাই। এটা যে বিজনেস পিপলের কথা বলেছে আমরা শুরুতেই, যে বিজনেস পিপল বা ক্লায়েন্ট বা কাস্টমার হিসেবে যাদেরকে আমরা শুরুতে বলেছি, ওনাদের আসলে যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রয়েছে, ওনারা চায় এমন একটা কলম যে কলমটা রিফিল করা যাবে না, কিন্তু কলমটা যতক্ষণ থাকবে ততক্ষণ স্মুথলি লেখা যাবে। এটা আসলে বিজনেস ওনারদের উপর ডিপেন্ড করে, তারা আসলে কেমন প্রোডাক্ট চায়। বুঝে হ্যাঁ, গিয়েছে? জি। না অ্যাকচুয়ালি আমার সবাই তো এখানে চায় লং লাস্টিং। না, লং লাস্টিং তো আসলে ইউজাররা চায়, বিজনেস ওনাররা তো চাবে আসলে তাদের প্রোডাক্টটা যাতে বেশি বেশি সেল হয়। আপনাকে এটা এই বিজনেস ওনার হিসেবে দেখতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এইখানে যে গিভেন যেটা আপনি লিখতেছেন বা গিভেন জি কিভাবে লিখা হবে, যেমন এখানে যে সিনারিওটা ছিল, এজ এ ইউজার আই ওয়ান্ট টু ইউজ এ নন রিফিলেবল পেন। তো এখন হ্যাঁ যদি এখানে যদি প্রি কন্ডিশন যদি আমি চিন্তা করি যে কলম এই পেনটা হবে নন রিফিলেবল, তাহলে গিভেনে কি হ্যাঁ। এটা আসা উচিত না যে ইউজার উইল নট ফাইন্ড এনি রিফিল অপশন? এটাই হচ্ছে সেই প্রি না, কন্ডিশন। প্রিকন্ডিশন এটা হচ্ছে আমাদের এই একটা ইমাজিনারি সিনারিও চেক করে আপনি যে কলমটা টেস্ট করবেন এজ এ টেস্টার। এখানে তো আহ, আপনাকে কি করতে হবে, প্রথমে যদি এরকম সিচুয়েশন আছে যে কলমটা শেষ হয়ে যায়,
এরপর আপনার টেস্টিং প্রসেসটা হবে, ঠিক না? কলম শেষ হওয়ার আগে তো আপনার টেস্টিং প্রসেসটা আসতেছে না, এই সিনারিওর উপর বেস করে আর কি। যখন আপনি দেখবেন যে গিভেন ইঙ্ক অফ দ্য পেন ইজ ফিনিশ, তখন পেন শেষ হওয়ার পরে আপনি চেক করবেন যে রিফিল অপশন আছে কিনা। যদি রিফিল অপশন না থাকে তাহলে আপনি পেনটা ফেলে দিবেন এবং নতুন একটা পেন কিনবেন। এটা হচ্ছে অ্যাজ এ টেস্টার আপনাকে চিন্তা করতে হবে। ওকে। অ্যাজ এ বিজনেস ডেভেলপার সবার আগে চিন্তা করে যে ইউজার ফ্যাসিলিটিসটা আগে দেখবে না? এটা তো বিজনেস ওনার আপনাকে বলে দিয়েছে যে আপনি আপনি আসলে বিজনেস ওনার কি চিন্তা করবে এটার উপর তো আপনি আসলে কিছু বলতে পারবেন না, কারণ আপনার কাজ হচ্ছে টেস্টিং করা যাচ্ছে। উনি আপনাকে প্রোডাক্ট দিবে, আপনাকে সিনারিও দিবে যে এই যে সফটওয়্যারটা দিলাম, সফটওয়্যারটা এই এমন হতে হবে, তারপর এটা প্রতি বছর মেনটেনেন্স লাগবে, মেনটেনেন্স ছাড়া সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতে হবে পারবে না। তো আপনার এজ এ টেস্টার আপনার কাজ হচ্ছে সফটওয়্যারটা টেস্ট করে দেওয়া যে সফটওয়্যারটা প্রতি বছর মেনটেনেন্স এর দরকার আছে কিনা। এখন বাকি এটা তো আপনার আসল কাজ হচ্ছে টেস্টিং, আর বিজনেসের চিন্তা হচ্ছে বিজনেস পিপল ওনারা করে। আপনাকে যেভাবে হচ্ছে সিনারিও দিবে, টেস্টিং সিনারিও দিবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দিবে, ওইটার উপর বেস করে আপনি টেস্টিং গুলো করবেন। বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আমরা এখন প্রজেক্ট ম্যানেজার নিয়ে আগে যেহেতু কথা বলেছি, এখন আমরা কথা বলবো প্রজেক্ট টিম। প্রজেক্ট টিম। সো এই প্রজেক্ট টিমের জন্য আমরা যে আগে যেহেতু বলেছি প্রোডাক্ট ওনার দুই ধরনের লোক হায়ার করা, একটা যে বিজনেস অ্যানালিস্ট আর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। সো আমরা এখন কথা বলবো প্রজেক্ট ম্যানেজার আসলে অ্যাকচুয়ালি কি করে। তো প্রজেক্টের ম্যানেজার হচ্ছে বিভিন্ন প্রজেক্টের রেসপেক্টের জন্য বিভিন্ন টিম হায়ার করে। তো এই টিম সাধারণত তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আর্কিটেক্টস, একটা হচ্ছে ডেভেলপার্স, আর একটা হচ্ছে টেস্টার। আর্কিটেক্টস এর কাজ কি? আর্কিটেক্টস হচ্ছে তারা সাধারণত প্রজেক্টের ব্লুপ্রিন্ট ডিজাইন করে। তো সাপোজ ধরুন আমরা একটা বিল্ডিং তৈরি করার সময় আর্কিটেক্ট যারা রয়েছে তারা কি করে, তারা বিল্ডিং এর একটা ডিজাইন তৈরি করে, একটা স্ট্রাকচার তৈরি করে যাতে কিভাবে একটা একটার সাথে ফিট করতে পারে। দেন ডেভেলপারদের কাজ কি? ডেভেলপাররা হচ্ছে সাধারণত প্রোডাক্টটা তৈরি করে। তো তারা আর্কিটেক্ট থেকে ডিজাইনটা নেয়, তারা সেটাকে একটা ওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করে, যেটা আমাদের ক্ষেত্রে একটা পেন। তারা আর্কিটেক্ট থেকে পেনের ডিজাইনটা নিবে এবং একটা পেন তৈরি করবে। সো দে হ্যান্ডেল দ্য কনস্ট্রাকশন পার্ট অফ দ্য প্রজেক্ট। আর লাস্টলি দেয়ার আর টেস্টার্স। তো টেস্টারদের কাজ হচ্ছে তারা প্রোডাক্টটাকে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করে কিনা সেটার জন্য বিভিন্ন ধরনের টেস্ট করে। So they run tests to ensure everything functions as it should have before the product is released. তো প্রোডাক্ট রিলিজের আগে তারা টেস্ট করে দেখে যে প্রোডাক্টটা ঠিকমতো কাজ করে কিনা। So the architects design, the developers build, and the testers ensure that everything works perfectly. তো আমরা আর্কিটেক্ট নিয়ে আরেকটু ডিটেলসে বলি। আর্কিটেক্টসরা এই সিস্টেম সাধারণত ডিজাইন করে ফলোইং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো তারা কি ফলো করে? টিআরএস ডকুমেন্ট। তো টিআরএস ডকুমেন্ট সাধারণত প্রোডাক্টের টেকনিক্যাল স্পেকস এর সবগুলো নেসেসারি ডিটেলস ফলো করে, লাইক প্রোডাক্টটা কিভাবে ফাংশন করবে, কিভাবে পারফর্ম করবে, এবং অন্যান্য টেকনিক্যাল রিকোয়ারমেন্টস গুলো। So the architects refer to the TRS to ensure the product is designed according to the technical needs. তো তারা কি করে? তারা প্রথমে টিআরএস ডকুমেন্টটা নেয়, তারা এটাকে দেখে এবং তারা দেখে চিন্তা করে যে এটার পর এই ডকুমেন্টের উপর বেস করে তারা আসলে কিভাবে ডিজাইন করবে।
তো টিআরএস ডকুমেন্টের উপর বেস করে তারা আরেকটা ডকুমেন্ট তৈরি করে, সেটা হচ্ছে ডিজাইন ডকুমেন্ট। ডিজাইন ডকুমেন্ট সো ডিজাইন ডকুমেন্ট কি? A design document is essentially a record of the design. সো এটা কি হতে পারে? এটা ধরেন একটা ফর্ম অফ ড্রয়িং হতে পারে, অথবা হাতে লেখা বিভিন্ন ডেসক্রিপশন হতে পারে। কিন্তু এটার পারপাস হচ্ছে যে আমরা কি বিল্ড করবে বা ডিজাইন টিম কি বিল্ড করবে, ওটার একটা ক্লিয়ার আউটলাইন তৈরি করে। তো তারা কি করে? ডিজাইন ডকুমেন্টটা তৈরি করে কি করে? আর কি প্রোডাক্টটাকে বিল্ড করার জন্য ডেভেলপারদেরকে দেয়। So the product is built based on the guidelines set on the design document. So to break it down, first the architects take the TRS, then they prepare the design document for me, and finally the developers use the design document to build the product. So এই প্রসেসটা বুঝে গিয়েছে? স্যার এসডিএলসি ডিজাইনার আর কোডার পার্থক্য। জি, মানে এসডি কাইন্ডলি আরেকটা আর্কিটেক্ট হচ্ছে কোশ্চেন। এসডিএলসি, আর্কিটেক্টটা হচ্ছে এসডিএলসির উইথ ডিজাইনার ডিজাইন, আর হচ্ছে ডেভেলপার হচ্ছে কোডিং এই সেকশনটুকু, ডেভেলপার আর হচ্ছে কোডিং হতে পারে, টেস্টিং। বা ধরেন হ্যাঁ হ্যাঁ, ডেভেলপার হচ্ছে যেমন আমরা পেন নিয়ে যেহেতু কথা বলছি, ডেভেলপার হতে পারে যারা পেন তৈরি করছে, কনস্ট্রাকশন কাজ করছে ওরা। আর টেস্টার্স হচ্ছে যারা ডেভেলপার থেকে প্রোডাক্ট নিয়ে টেস্টিং শুরু করে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আপনার এটার উপরে। জি এখানে আপনি বলছেন যে আর্কিটেক্ট, যে টিআরএস টিম সে ডিজাইন ডকুমেন্ট রেডি করবে। এই যে ডিজাইন ডকুমেন্টটা আপনার, ধরেন যে আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হলো, কিছু ইউআরএল দেওয়া হলো যে আপনার ওয়েবসাইটের লেআউটটা এই ডিজাইনের আওতায় হবে, মানে শুধুমাত্র এটা এক একটা সাইটের, মানে সে লিঙ্ক গুলো দিয়ে ওখানে স্ক্রিনশট দিয়ে বললো যে এইটা এটা লাগবে। তাহলে কি ওইভাবে যে ডকুমেন্টটা পিডিএফ আকারে হবে, ওইটাই কি আপনার মানে ইয়া হবে যে আর্কিটেক্ট টিম সেটা দেখে দেখে একটা লেআউট তৈরি করবে, লাইক ওরকম কিছু? আর্কিটেক্ট টিম হচ্ছে যারা ইউআই ডিজাইন করে, ওয়েবসাইটের ক্ষেত্রে বলতে গেলে ওই তো ফ্রন্ট এন্ডে যারা আর কি। ইউআই ডিজাইন, হ্যাঁ ফ্রন্ট এন্ড ডিজাইন কোড করে না, যারা হচ্ছে ওই ইউএক্স ডিজাইনার, যারা ফটোশপ বা এটসেট্রা বুঝতে ডিজাইন পারছি। করে। জি জি। আর ডেভেলপার্স হচ্ছে যারা ফ্রন্ট এন্ড ডিজাইন করে অথবা ব্যাক এন্ড ডিজাইন করে। আচ্ছা আচ্ছা, মানে আমি ওইটাই বোঝা যাচ্ছে যে ধরেন আপনাকে একটা জি ডকুমেন্ট, একটা ধরেন যে ক্লায়েন্ট এরকম করে দিল যে আমাদের এরকম এরকম করে ইয়েটা হবে, এই এই ইউআই টিমকে ওই ডকুমেন্টের ধরেন ইউআরএলটা দেখে তারপরে অনুযায়ী ডিজাইনটা ইয়ে করে তারপরে সেটা পাঠাবে ডেভেলপারের কাছে, এরকম কিছু? হ্যাঁ, জি জি। ক্লায়েন্ট তো জাস্ট একটা বেসিক জিনিস দিবে যে আমার এই এই জিনিসটা লাগবে, দেন আর্কিটেক্ট ওইটাকে ডিজাইন করবে যে আসলে জিনিসটা কিভাবে হবে। মানে ওটা যখন আমার এগ্রি হবে তখনই ডেভেলপার টিম সেটা কাজ জি করবে। জি জি আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমি যতদূর বুঝি আর্কিটেকচার ব্যাপারে বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে যখন আমাদের এটা ওকে হয়ে যাবে স্যার, হ্যাঁ, যখন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন জি ডকুমেন্টটা দিই। স্পেসিফিকেশন যখন আমরা অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন হ্যাঁ, আমরা সেটা আর্কিটেক্ট নিয়ে ওটার জন্য ব্যাক ইন ডাটাবেজ আর হলো গিয়া এপিআই গুলো কিভাবে কাজ করবে, কিভাবে এটার সাথে মানে ব্যাক ইন ডেভেলপ করা, ব্যাক ইন ডিজাইন করা, আমি এটা ব্যাক বুঝি। এন্ড না, এটা ফ্রন্ট এন্ডও হতে পারে। ফ্রন্ট আমি এন্ডও হতে পারে। আপনাকে নর্মালি এক্সাম্পল দিই। আপনি যখন একটা বিল্ডিং বানাবেন, তখন আর্কিটেক্টরা কি করে? একটা ডিজাইন তৈরি করে না? তারা তারা যে কাস্টমার আছে তাদের থেকে সাজেশন নিয়ে বা একটা রিটার্ন ডকুমেন্ট নিয়ে তারপর একটা ডিজাইন বানায়, ঠিক তো? দেন ডিজাইন বানায় কি করে? ওইটা তারা কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে দেয়, দেওয়ার পর তারা বিল্ডিংটা তৈরি করে। ঠিক এরকমই এই প্রসেস। বুঝে গিয়েছে? জি স্যার। ওকে, এখন আমরা কথা বলবো হচ্ছে টেস্টিং টিমের হায়ারিং প্রসেস নিয়ে। সো বিজনেস সো যে প্রজেক্ট ম্যানেজার রয়েছে, সে সাধারণত একটা টেস্টিং টিম হায়ার করে।
তো এই টেস্টিং টিমের মধ্যে রয়েছে কিউএ ম্যানেজার, দেন টেস্ট লিড, the types of tester, then technical lead. তো কিউএ ম্যানেজার হচ্ছে সবচেয়ে সিনিয়র মোস্ট পজিশন টেস্টিং ডিপার্টমেন্ট। তো তাকে প্রজেক্ট ম্যানেজার সরাসরি হায়ার। দেন এরপর আসে হচ্ছে টেস্ট লিড। আন্ডার দ্য কিউএ ম্যানেজার, দ্য টেস্ট লিড ইজ ইন চার্জ অফ দ্য লিডিং অফ টেস্টিং testers. So the test lead is the departmental head of the testers. Now types of testers. There are two types of testers. একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেশন। তো এখানে দুই ধরনের টেস্টার রয়েছে। টেস্ট লিডের আন্ডার একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টার, একটা হচ্ছে অটোমেশন টেস্টার। তো ম্যানুয়াল টেস্টাররা সাধারণত সবগুলো টেস্ট ম্যানুয়ালি রান করে, আর অটোমেশন টেস্টরা অটোমেশন প্রসেসের মাধ্যমে টেস্ট গুলোকে এফিসিয়েন্টলি রান করে। দেন এট দ্য লাস্ট রয়েছে টেকনিক্যাল লিড। তো টেকনিক্যাল লিড হচ্ছে হেড অফ দ্য ডেভেলপার টিম। So they oversee the technical side of the project and ensure developers meet the product's requirements. So প্রজেক্ট ম্যানেজার সামারি হিসেবে বলতে গেলে কি হয়, প্রজেক্ট ম্যানেজার এন্টায়ার টিমটাকে হায়ার করে। দেন টেস্টিং টিমের মধ্যে রয়েছে কিউএ ম্যানেজার, যার পজিশন সবচেয়ে সিনিয়র মোস্ট পজিশন। দেন রয়েছে টেস্ট লিড, ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টার, এবং টেকনিক্যাল লিড। তারপর রয়েছে ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিমেও এরকম বিভিন্ন ধরনের ডেভেলপার রয়েছে, লাইক ডেভেলপার ওয়ান, ডেভেলপার টু, এরকম। এভাবে আর্কিটেকচার কাজ করার জন্য আর্কিটেক্ট টিমও রয়েছে। আর্কিটেক্ট টিম, তার মধ্যে টিম ওয়ান, টিম টু, এরকম রয়েছে। তো এগুলো সবগুলো টেস্টিং, তারপর ডেভেলপমেন্ট আর আর্কিটেক্ট সবগুলো বিভিন্ন ভাগে ভাগ করা। এখন আমরা যেহেতু কথা বলছি ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং, তো ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং আসলে কি? ম্যানুয়াল টেস্টিং হচ্ছে লাইক, ধরেন আপনি একটা বই পড়ে পড়ে যে বইয়ের প্রতিটা লাইন পড়ে বিভিন্ন স্পেলিং মিস্টেক বের করা, এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যানুয়াল টেস্টিং এর এক্সাম। এটা একটা টাইম কনজিউমিং প্রসেস, এই জন্য টেস্টাররা টায়ার্ড হয়ে যেতে পারে। বাট সিন্স ইটস ডান বাই হ্যান্ড, তো এখানে সাধারণত আহ, বিভিন্ন ইস্যু মিস করার চান্স খুবই লো হয়। সাপোজ আমরা পেনের ম্যানুয়াল টেস্টিং কি হতে পারে, যে পেন ধরে দেখলাম, পেন দিয়ে হাতে লিখলাম, এটা হচ্ছে পেন ম্যানুয়াল টেস্টিং। আর অটোমেশন টেস্টিং, অটোমেশন টেস্টিং হচ্ছে একটা রোবট যদি একটা বই অনেক স্পিডে পড়ে ফেলে, সেটা হচ্ছে অটোমেশন টেস্টিং। তো অটোমেশন টেস্টিং এর মাধ্যমে রোবটটা বই ঘন্টার পর ঘন্টা পড়তে পারবে। তারপর হচ্ছে অনেক টাইম বেঁচে যাবে এর জন্য। কিন্তু অটোমেশন টেস্টিং এর মাধ্যমে আবার কিছু লিমিটেশনস রয়েছে, যেমন রোবটটা যদি বইয়ে একটানা পড়তে থাকে তাহলে হয়তো ছোটখাটো কিছু ডিটেলস মিস করতে পারে। So the key advantage is that it speeds up the process and reduces human effort, but it can't catch everything. On the other hand, manual testing is more accurate but slow, while automation testing is faster but might overlook small issues. এইটুক বুঝে গিয়েছে ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশন টেস্টিং, মিস্টার রাকিবুল, মিস্টার দীপঙ্কর? জি ক্লিয়ার। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো যখন আমরা প্রোডাক্টটা বিল্ড করি, ধরেন আমরা কলমটা তৈরি করেছি,
তো এটা সাধারণত ম্যানুয়াল টেস্টারের কাছেও যেতে পারে, আবার অটোমেশন টেস্টারের কাছেও যেতে পারে। ম্যানুয়াল আবার অটোমেশনের কাছেও যেতে পারে। So the testers are the one who checks if the product works as expected, ensuring that everything meets the requirements. তো যখন তাদের কাছে যাই, তারা কি করে? প্রোডাক্টটাকে টেস্ট করে। তো সাপোজ আমরা যে একটু আগে বলেছিলাম যে পেনের ক্যাপের ট্রান্সপারেন্সি টেস্ট করার জন্য, তো এটা টেস্ট করার জন্য কি করে একজন ম্যানুয়াল টেস্টার? তো সে প্রথমে কলমটা নেয় হাতে, তারপর কলমটার উপর পেন ক্যাপটা বসায়। তারপর বসানোর পর সে চেক করে যে ক্যাপটা ট্রান্সপারেন্ট কিনা। যদি সে কলমের কালার দেখতে পারে তাহলে ক্যাপটা ট্রান্সপারেন্ট, যদি দেখতে না পারে ক্যাপটা ট্রান্সপারেন্ট, সো প্রোডাক্টটা আনসাকসেসফুল। তো এভাবে ম্যানুয়াল টেস্টিং হয়। ম্যানুয়াল টেস্টিং এ কোনো মেশিন ইনভলভ নাই, তো টেস্টারদেরকে ফিজিক্যালি সবকিছু চেক করতে হয়। তো আরেকটা এক্সাম্পল হতে পারে যে আমরা কলমের উইড বা কলমের যে প্রস্থ রয়েছে সেটি কেমনে টেস্ট করবো ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে। সেটা টেস্ট করার জন্য আমরা কি করবো? কলমটা হাতে নিব, দেন একটা মেজারমেন্ট টুল নিব, লাইক একটা রুলার অথবা একটা ক্যালিপার। দেন পেনের যে উইড রয়েছে সেটা মেজারমেন্ট করে আমরা আমাদের যে এক্সপেক্টেড ভ্যালু রয়েছে তার সাথে ম্যাচ করবো। যদি সেটা ম্যাচ হয় তাহলে প্রোডাক্টটা সাকসেসফুল, অথবা যদি ম্যাচ না করে তাহলে প্রোডাক্টটা আনসাকসেসফুল। So these are the individual actions you take as a part of a larger testing. So in manual testing আপনি টেস্ট সিনারিও আইডেন্টিফাই করবেন, তার উপর বেস করে হচ্ছে টেস্ট কেস লিখবেন, যেটা হচ্ছে প্রতিটা টেস্টের স্টেপ, দেন প্রতিটা টেস্ট গুলো পারফর্ম করবেন। তো যদি সেম টেস্ট আপনারা অটোমেশন টেস্টিং এর মাধ্যমে করতে চান, সাপোজ আমি যে একটু আগে বললাম পেনের উইডথ বা পেনের প্রস্থ টেস্ট করবেন, এটার জন্য আমরা সাধারণত কোনো অটোমেশন টুল ইউজ করতে পারি বা কোনো কোড লিখতে পারি। স্টেপ গুলো সেম হবে কিন্তু এক্সিকিউশনটা ফাস্টার হবে। সো টেস্টিং স্টেপ গুলো স্টেপ বাই স্টেপ সেম হবে, রেজাল্টও আমাদের ভ্যালু দেওয়া থাকবে। দেন অটোমেশনের মাধ্যমে আমরা ফাস্টার টেস্ট করে দেখতে পারবো যে আমাদের এক্সপেক্টেড রেজাল্টের সাথে ম্যাচ করে কি। তো এই জিনিসটা বোঝা গিয়েছে। এটা জাস্ট একটা বেসিক এক্সাম্পল দেওয়া যে ম্যানুয়াল টেস্টিং কিভাবে কাজ করে, অটোমেশন টেস্টিং কিভাবে কাজ করে। অটোমেশনের ক্ষেত্রে আপনি কি বলেন টুল ইউজ করতে পারে অথবা কিবোর্ড একটা বললেন? না, বোর্ড না, আসলে কোড বলছি, কোড। কোড জি জি বোর্ড জি জি। কোড কোডিং, বিভিন্ন কোডিং রান করতে পারি ও আমরা আচ্ছা টেস্ট আচ্ছা, করার কোড জন্য। কোড। জি 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 জি। সাপোজ ধরেন আমরা পেনটা একটা মেশিনের মধ্যে দিলাম, মেশিনে আমরা একটা কোড এন্টার করে দিলাম যে পেনের উইডথ মেজার করতে হবে বা প্রস্থ মেজার করতে হবে, এত রেজাল্ট আসতে হবে। দেন পেনটা যদি আমরা মেশিনে দিয়ে টেস্ট রান করি, পেনটা ইনস্ট্যান্ট মেশিনের মাধ্যমে টেস্ট হয়ে যাবে এবং আমাদের ডিসপ্লেতে রেজাল্ট দেখাবে যে আপনাদের এক্সপেক্টেড ভ্যালু এটা। তো এটা হচ্ছে অটোমেশন টেস্টিং। নাও আমরা যদি বলি এই যে ম্যানুয়াল টেস্টিং আর অটোমেশন টেস্টিং এর সাধারণত প্রসেস সেম, জাস্ট হচ্ছে এই স্টেপও সেম, জাস্ট হচ্ছে এক্সিকিউশনটা ডিফারেন্ট। আপনাদের প্রথমে একটা প্রোডাক্টটা দেখে একটা সিনারিও লিখতে হবে, দেন স্টেপ গুলো একটার পর একটা লিখতে হবে। দেন আপনাদের উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি টেস্ট করবেন নাকি প্রোডাক্টটা অটোমেশনের মাধ্যমে টেস্ট করবেন। তো সাপোজ আপনারা একটা পেনের, আমরা যে পেন নিয়ে কথা বলছি, এই পেনের
স্মুথনেস নিয়ে যদি টেস্ট করা যায় বা রাইটিং পারফরমেন্স নিয়ে, ম্যানুয়াল টেস্টিং এর জন্য আমরা সাধারণত কি করবো? কলমটা হাতে নিব, কলমটা হাতে নিয়ে একটা পেপার নিব, দেন লেখা শুরু করব। তারপর আমরা দেখবো যে লেখাটা স্মুথলি আমাদের পেপারের উপর লিখতে পারছি কিনা কোনো স্কিপিং ছাড়া। দেন আমরা অনেকক্ষণ লেখার পর দেখবো যদি পেনটা স্কিপ করে তাহলে প্রোডাক্টটা আমাদের আনসাকসেসফুল হবে। আর যদি স্কিপ না করে স্মুথলি লঙ্গার ডিউরেশন লেখা যায় তাহলে প্রোডাক্টটা ফেলিয়ার হবে না, প্রোডাক্টটা আমাদের সাকসেসফুল হিসেবে আমরা দেখবো। আর যদি ধরেন আমরা এটা অটোমেশনের মাধ্যমে করতে চাই, একটা মেশিনের মাধ্যমে কলমটা হোল্ড করালাম, দেন একটা টেস্ট কোড রান করে দিলাম যে এতক্ষণ কলমটাকে লিখতে হবে, তো দেন মেশিনটা আমাদের হয়ে টেস্টটা করে দিল। এটাতে আমাদের সময়টা বাঁচলো কিন্তু টেস্ট কেসটা অলমোস্ট সেম থাকবে। বুঝে গিয়েছে? এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল এবং অটোমেশন টেস্টিং এর বেসিক। মিস্টার রাকিবুল, বুঝতে পেরেছেন? বিজনেস রিকোয়ারমেন্ট স্পেক এটা লিখবে কে? বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটার কথা বলছেন? যে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেক এটা কে লিখবে? বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, জি, কেউ কি কিছু বলছেন? হ্যালো? না, আমার ওইটাই প্রশ্ন ছিল যে বিজনেস রিকোয়ারমেন্ট ও স্পেকটা আচ্ছা কে আচ্ছা, লিখবে। বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা সাধারণত বিজনেস অ্যানালিস্ট লিখে। এই যে বিজনেস অ্যানালিস্টের কথা বললাম, এনারা লিখে। এনাদের সাথে যেহেতু প্রোডাক্টের স্টেক হোল্ডার যারা রয়েছে আবার ডেভেলপমেন্ট সাইড রয়েছে, তাদের মাধ্যমে একটা সম্পর্ক আছে। তো তারা প্রোডাক্ট ওনারদের মধ্যে থেকে এই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা তৈরি করে। এটা আবার বিভিন্ন অর্গানাইজেশন হিসেবে আহ উপর ডিপেন্ডও করে। যেমন এটা সাধারণত প্রাইমারি যারা অথর থাকে তারা বিজনেস অ্যানালিস্টই থাকে, তারা সাধারণত স্টেক হোল্ডারদের থেকে রিকোয়ারমেন্টস নেয়, দেন বিজনেস নিডস অনুযায়ী ডকুমেন্ট অ্যানালাইজ করে এবং এই রিপোর্টটা তৈরি করে। এটার আবার বিভিন্ন কন্ট্রিবিউটরও থাকতে পারে, যেমন প্রোডাক্ট ওনার, স্টেক হোল্ডার্স, প্রজেক্ট ম্যানেজার এটসেট্রা। এটা আসলে বিভিন্ন কোম্পানির উপর ভ্যারি করে, কিন্তু মেইনলি বিজনেস অ্যানালিস্ট হয়ে লিখে। আচ্ছা, এখন ওনারা যে লিখে, ওনারা কি ইউজার স্টোরি, সিনারিও এবং অ্যাক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া এগুলো কি ওনারাই লিখে দিবে নাকি এটা কিউএ কে চিন্তা না করে না, লিখবে? এগুলো ওনারা লিখবে না, এগুলো হচ্ছে কিউএ কে লিখতে হবে। ওনারা আপনাকে জাস্ট একটা সিনারিও লিখে দিবে যে আমার এই এই জিনিস লাগবে। এখন আপনার ওটার উপর বেস করে সিনারিও গুলো তৈরি করতে হবে যে এই প্রোডাক্টটার এই সাইডটা, এই জিনিসটা কিভাবে রান হবে, এই সাইডটা কিভাবে রান হবে। ধরুন পেনের কলমটা, পেনের ক্যাপটা ট্রান্সপারেন্ট হলে আমার কিভাবে টেস্ট করা লাগবে, বা পেনের কালিটা কিভাবে টেস্ট করবো, এটা হচ্ছে কিউএ লিখে দিবে, টেস্টিং প্রসেস। আচ্ছা, বুঝে গিয়েছে? তো এখন যেহেতু আমরা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ইন্ডিভিজুয়াল টেস্ট ক্রিয়েট করেছি এবং এক্সিকিউট করেছি, এখন আমরা কথা বলবো হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট অর সিট, এটাকে আমরা শর্টকাটে সিট বলি। সো সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যখন আমাদের পেনের ফুল পার্টটা অ্যাসেম্বল করা হয়। তো সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এর কয়েকটা স্টেপ রয়েছে। আমরা যদি আমাদের পেনের ক্ষেত্রে বলি, তো পেনের বিভিন্ন পার্ট রয়েছে, যেমন বল পয়েন্ট, বডি, ক্যাপ, লেবেল এটসেট্রা। এগুলো আমরা কি করে আলাদা আলাদা ভাবে টেস্টিং করি শুরুতে।
সিনারিওর উপর, ইউজার স্টোরিজ এর উপর বেস করে। দেন কি হয়, যখন সবগুলো টেস্টিং শেষ হয়ে যায়, ইন্ডিভিজুয়াল টেস্টিং, তখন কলমটাকে আমরা অ্যাসেম্বল করি। সো ধরেন আমাদের কলমে ক্যাট, দেন বডি, দেন কলমের নি, দেন ইন্ট, এসব আলাদা আলাদা পার্ট অ্যাসেম্বল করি। তো অ্যাসেম্বল করার পর আমরা টেস্ট করি কি সবগুলো ঠিক মতো অ্যাসেম্বল করা হয়েছে কি। দেন প্যানের ক্যাপটা সিকিউরলি ফিট হয়েছে কিনা, দেন প্যানের বল পয়েন্ট যেটা, বল পয়েন্টের রিং যেটা রয়েছে সেটা ঠিক মতো ফ্লো হচ্ছে কিনা, এবং যে লেভেলটা রয়েছে সেটা ঠিক মতো ভিজিবল কিনা, সেটা আমরা টেস্ট করি। দেন টেস্ট করার পর আমরা টেস্ট করার বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যেটা আমরা আগেও বলেছি। ফর এক্সাম্পল, প্যানের ক্যাপের মধ্যে রয়েছে যে প্যানের ক্যাপটা শক্ত হতে হবে যাতে ভেঙে না যায়। সো ইন্ডিভিজুয়াল টেস্ট করার জন্য আমরা কি করি, প্যানের ক্যাপটা নিয়ে প্যানের ক্যাপের ফ্লেক্সিবিলিটি টেস্ট করি এবং প্যানের ক্যাপটা ভাঙার ট্রাই করি। যদি ভেঙে যায় তাহলে আবার সেটাকে পুনরায় প্রোডাক্ট করে দেন আবার ইন্ডিভিজুয়াল টেস্টিং করতে হবে। যদি সাকসেসফুল হয় তাহলে একসাথে অ্যাসেম্বল করা যাবে। তো এখন যদি কোনো ডিফেক্ট পাই সেটা কি হবে? ইফ দ্য পেন ক্যাপ ব্রেক থ্রু দ্য টেস্ট, যদি টেস্টের মাধ্যমে প্যানেল ক্যাপটা ভেঙে যায় তাহলে আমরা সেটাকে সাধারণত ডিফেক্ট হিসেবে মার্ক করি। ডিফেক্ট হচ্ছে দ্য প্রোডাক্ট ডিড নট মিট দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড। তো ডিফেক্টের হ্যান্ডলিং এর জন্য কয়েকটা প্রসেস রয়েছে। প্রথমে আমরা কি করব, প্রোডাক্টের ডিফেক্টটা আইডেন্টিফাই করব। তো টেস্টার দেখবে যে ক্যাপটা ফ্রেজাইল কিনা, মানে সহজে ভেঙে যায় কিনা, বা চাপ দিলে ভেঙে যায় কিনা, হাতের থেকে নিচে পড়লে ভেঙে যায় কিনা। দেন ডিফেক্ট পাওয়ার পর সে টেস্ট লিডকে ইনফর্ম করবে। তো টেস্ট লিডকে ইনফর্ম করে সে আহ, সে ডিফেক্টটাকে ইনফর্ম করার পর টেস্ট লিড কি করবে, টেস্ট লিড ডেভেলপার্স এর সাথে কন্ট্যাক্ট করবে। তো কি প্রসেসটা কি, প্রথমে ডিফেক্ট পাবে, দেন ডিফেক্ট পাওয়ার পর টেস্ট লিস্টকে বলবে, টেস্ট লিড ডেভেলপার্স এর সাথে কন্ট্যাক্ট করবে। দেন ডেভেলপাররা কি করবে, তারা ইস্যুটাকে ফিক্স করবে বা প্রোডাক্টটাকে আবার নতুন করে বানাবে যাতে আহ কোনো সমস্যা না হয়। তারপর ফিক্স করার পর সেটা আবার টেস্টিং প্রসেসে যাবে। টেস্টিং প্রসেসে গিয়ে যদি ডিফেক্ট পায় তাহলে আবার জিনিসটা লুপের মধ্যে আবার রান হবে। আর যদি সাকসেসফুল হয় তাহলে তো হলো। এখন আর আমরা ডিফেক্টটাকে, জি জি স্যার এখানে আমাদের যে ব্যাকলগে চারটা ছিল, ফিচার ছিল। তো চারটা ফিচারের মধ্যে ধরুন চারটা ফিচার মিলে একটা ব্যাকলগ তৈরি হলো। একটা ব্যাকলগ তৈরি হলো, এমন চারটার মধ্যে আমাদের তিনটা ঠিক আছে, বাট একটা ফিচারে আমার ডিফেক্ট আছে। সেই ক্ষেত্রে আমার কি পুরো প্রসেসটাই কি অফ থাকবে, আবার ফিচার বাগ ফিক্স হয়ে এসে তারপরে আবার জি, আহ, যে কোনো একটার জন্য আবার ফুল টেস্টটা রান হতে হবে। আর এখানে তখন আমরা ইন্ডিভিজুয়াল টেস্টিং এর কথা বলছি, যেমন ধরুন ক্যাপের কথা, ক্যাপটা যদি যদি ভেঙে যায় বা সেটা আমিও কোনো সেটা বলছি, সমস্যা একটা হয়, একটা ফিচার যদি আমার ভেঙে যায় বা সমস্যা হয়, সেক্ষেত্রে ফুল সিস্টেম আবার বাগ ফিক্স হয়ে এসে পরে আবার টেস্টিং করতে হবে, ব্যাপারটা এরকম। জি জি, আর আপনি প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্ট আগে আলাদা আলাদা ভাবে টেস্টিং হবে, দেন প্রোডাক্টটাকে আমরা অ্যাসেম্বল করব। জি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সো ডিফেক্ট হচ্ছে আমরা যেটাকে আমরা অন্য ভাষায় বাগ বলি। বাগ বাগ আমরা যেমন আমাদের বেডে অনেক সময় বাগ থাকে যার মাধ্যমে আমরা ডিসকমফোর্ট ফিল করি। তো ডিফেক্ট হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা বাগ, যেটা আমাদের কাস্টমারদেরকে ডিসকমফোর্ট ফিল করায় বা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে। তো ডিফেক্টটাকে আমরা মেজর ইস্যু হিসেবে কনসিডার করি এবং এটাকে যত দ্রুত সম্ভব এটার কোয়ালিটি মেনটেন করতে হবে এবং ফিক্স করতে হবে। So once the defect is found, the team will go through the process of fixing it and ensuring the product is free from
errors and before reaching the customers. So এই ডিফেক্ট ফিক্স করার জন্য টেস্টারদেরকে সবসময় টেস্ট লিডের সাথে কমিউনিকেট করতে হয়, যে ডেভেলপারদের কাছে একটা সলিউশনের জন্য আহ, যায়। তো ডেভেলপাররা এই সলিউশন দেওয়ার পর সেটাকে আবার টেস্টারদের কাছে পাঠায়। সো এই ক্লোজ কোলাবোরেশন যেটা রয়েছে সেটা এনশিওর করে যে দ্য প্রোডাক্ট মিটস দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ডস বিফোর ইটস রিলিজ। তো ডেভেলপার এবং প্রোডাক্টের যে প্রোডাক্ট ডেভেলপার এবং টেস্টার রয়েছে তাদের মধ্যে একটা কমিউনিকেশন সবসময় বিল্ড আপ করতে হয়। তো আমরা এতক্ষণ কি করলাম, এতক্ষণ আমরা সাধারণত প্রোডাক্টটার বিভিন্ন আলাদা আলাদা টেস্টিং করলাম। তো এই টেস্টিংটাকে বলা হয় সাধারণত ডেভেলপার ডেভ এনভায়রনমেন্ট। স্যার এটা কি ইউনিট টেস্ট? মানে আমি আসলে জানতাম যে ইউনিট টেস্ট নামে একটা টেস্ট আছে, ব্ল্যাক বক্স টেস্ট, হ্যাঁ হ্যাঁ, ইউনিট টেস্ট। জি জি জি। আমরা এটাকে সাধারণত এই টেস্টিং গুলাকে ডেভেলপার ডেভেলপার এনভায়রনমেন্টে করি। সো এই আলাদা প্রোডাক্টের যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টেস্টিং হয় এগুলো সাধারণত ডেভ এনভায়রনমেন্টের মাধ্যমে টেস্টিং। সো এই যখন আলাদা আলাদা টেস্টিং শেষ হয় সেটা ডেভ এনভায়রনমেন্ট থেকে গিয়ে আমরা যে বলেছিলাম সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং বা সিটি এনভায়রনমেন্টে। সো টোটাল যদি প্রসেসটা আমি বুঝাই, প্রথমে হচ্ছে প্রোডাক্টটা আলাদা আলাদা ভাবে যখন টেস্টিং হয়, সাপোজ সাপোজ পেন বডি এগুলো আলাদা আলাদা ভাবে যখন টেস্টিং হয় এটাকে বলা হয় ডেভ এনভায়রনমেন্ট। দেন ডেভ এনভায়রনমেন্টের পর প্রোডাক্টটা যখন ফুল একটা অ্যাসেম্বলি হয় সেটাকে বলা হয় সিটি এনভায়রনমেন্ট বা সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এনভায়রনমেন্ট। দেন এটার পর আসে হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর পর আসে হচ্ছে প্রি প্রোডাকশন। প্রি প্রোডাকশনের পর হচ্ছে প্রোডাকশন, দেন লাস্ট স্টেপ হচ্ছে মেইনটেনেন্স। তো এখানে প্রথমে আমরা ডেভ এনভায়রনমেন্টে প্রোডাক্টের যে বিভিন্ন টেস্ট সিনারিওস অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এসব আলাদা আলাদা মাধ্যমে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস টেস্টিং করে। তো এই টেস্টিং এর পর আমাদের প্রোডাক্টে কি হয়, প্রোডাক্টটা আসে হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং। তো সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে আমরা ফুল প্রোডাক্টটা অ্যাসেম্বল করার পর আবার টেস্ট করি, যে কলমের পেন বডি ইঞ্চ সব একসাথে লাগানোর পর টেস্ট করে দেখি যে কলমটা ঠিক মতো চলতেছে কিনা। So once all our components are tested separately, we bring them together to ensure they function correctly as a whole. If everything works perfectly, it's good to go. So এরপর আমরা কি করি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ যাই। তো এখন বলতে পারেন যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, তো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হচ্ছে প্রোডাক্টটাকে পাবলিক রিলিজ হওয়ার পর যে আগে পাবলিক রিলিজ হওয়ার ঠিক আগে যে টেস্টিংটা হয় সেটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো এই টেস্টিংটা কারা করে, এটা সাধারণত করা হচ্ছে শুরুতে আমি যে বললাম বিজনেস পিপল, সে বিজনেস পিপলরা এই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করে। সো দে আর দ্য ওয়ান হু পারচেজ দ্য প্রোডাক্ট, not the end user like you and me. In the context of a van, for example, so it would be the business people who planned and funded the factory to make the pens. তো যারা প্রোডাক্ট আমাদের প্যান তৈরি করার জন্য ফান্ডিং করবে তারাই এই এন্ড ইউজার পার্সপেক্টিভ চেক করার জন্য এই প্যানটা নিজেরা টেস্টিং করবে। তো তারা মেক শিওর করবে যে প্যানটা তাদের বিজনেস গোল মিট করছে কিনা, দেন ইট শুড জেনারেট
the expected cash flow and serve the purpose it was designed for. So this is their way of validating the product against their business requirement. তো তারা শুরুতে বিজনেস রিকোয়ারমেন্ট দিয়েছিল, ওইটার উপর বেস করে তারা এই প্রোডাক্টটা দেখবে যে তাদের এক্সপেকটেশন মিট করছে কিনা, যেটা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ তারা টেস্ট করবে। তো যদি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ সবকিছু পাস হয়ে যায়, তাহলে টেস্টাররা ভালো কাজ করেছে। যদি কোনো কিছু সমস্যা হয়, তাহলে টেস্টারদের উপর সব দোষ পড়বে। So it's critical to double check everything before passing to the user acceptance testing. So suppose বিজনেস পিপলরা টেকনিক্যাল এক্সপার্ট হয় না সাধারণত, সো তারা তাদের টেস্টারদেরকে আস্ক করবে পারফরমেন্স টেস্টিং অথবা লোড টেস্টিং করার জন্য। ফর এক্সাম্পল, ফেসবুক টেস্টিং করার জন্য সাধারণত কি কি টেস্ট করা হয় যে তারা থাউজেন্ডস অফ ইউজার্স হ্যান্ডেল করতে পারবে কি। তো তারা কি করে, তারা একটা টেস্টিং টুলের মাধ্যমে একটা ট্রাফিক সিমুলেশন করে যে তারা এতগুলো ইউজারের লোড নিতে পারবে কিনা। যদি এই লোডটা নিতে পারে, তাহলে এই লোডের পরে আমরা প্রি প্রোডাকশন স্টেজে যাই। সো প্রি প্রোডাকশন স্টেজ হচ্ছে যখন প্রোডাক্টটা অলমোস্ট রেডি হয়ে যায়। সো টেস্টার একটা ফাইনাল চেক দেয় যে সবকিছু ঠিক আছে কিনা, এবং তাদের প্রোডাকশনে যাওয়ার আগে সবকিছু ঠিক মতো কাজ করছে কিনা। তো এই প্রি প্রোডাকশন স্টেজে টেস্টাররা আরেকবার টেস্ট করার পর প্রোডাক্টটা প্রোডাকশনে যায়, সেখানে মার্কেটিং হয়, দেন প্রোডাক্টটা কাস্টমারদের কাছে ডেলিভার হয়। তো প্রোডাক্ট ডেলিভারির পর সবশেষে আসা হচ্ছে মেনটেনেন্স লিস্ট। সো এখানে মেনটেনেন্স টিম কাজ করে, যারা সাধারণত পোস্ট প্রোডাকশন লঞ্চ মনিটর করে, এবং তারা দেখে যে কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে, তারা সেগুলো ডেভেলপার অথবা টেস্টারদের কাছে রিপোর্ট করে। যদি কাস্টমাররা কোনো প্রবলেম এনকাউন্টার করে, তাহলে মেনটেনেন্স টিমের কাজ হচ্ছে সেই ইস্যুগুলো ফিক্স করা ডেভেলপার টিম এবং টেস্টিং টিমের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করা। তো এটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্টের ওভারভিউ, টেস্টিং এর ওভারভিউ। বুঝে গিয়েছে? এখন এই যে প্রি প্রোডাকশনে কারা টেস্ট করে? টেস্টাররাই টেস্ট করে, এখানে সবসময় টেস্টাররাই টেস্ট করবে। প্রি মানে কিউএ প্রোডাকশনের কিউএ লাস্ট একটা, হ্যাঁ হ্যাঁ, কিউএ যে কোয়ালিটি অ্যাসুরেন্স যারা থাকে, তারা একবার একটা ফাইনাল চেক দিয়ে দেয় যে প্রোডাকশনে যাওয়ার আগে সবকিছু ঠিক মতো কাজ করছে কিনা। এটা জাস্ট একটা ফাইনাল চেক দেওয়ার, যেমন কলমটা নিয়ে একবার লিখে দেখা যে সবকিছু ঠিক মতো কাজ করছে কিনা। এটা একটা প্রি প্রোডাকশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। হ্যাঁ স্যার, আমি তো একটা টাস্কের উপরে এটা টেস্ট করব বা একটা টাস্ক ডেভেলপ হবে। এখন আমার দেখা যায় যে আমার যে রিকোয়ারমেন্টসটা ছিল ওই রিকোয়ারমেন্টস ইজ ওকে, ওই রিকোয়ারমেন্টস এর যেই ফিচারগুলো ছিল ফিচারগুলো আমার আমার ইন থেকে সবই ওকে। বাট দেখা যায় এটার কারণে আমি দেখলাম যে আমার সিস্টেমে অন্য কোথাও প্রবলেম হয়েছে, অন্য কোথাও ভেঙে গেছে। আমার আমার যেটুকু ডেভেলপ হয়েছে ওইটুকু ওকে, বাট অন্য কোথাও ভেঙে গেছে। তখন স্যার এই জিনিসটা আমি কাকে অ্যাকনলেজ করবো, আর এই জিনিসটা আমি কিভাবে হ্যান্ডেল করবো? ফুল প্রোডাক্টের টেস্টিং এর রেসপন্সিবিলিটি তো আপনার। এখানে ডেভ এনভায়রনমেন্টে টেস্টিং বলে না, সিট এনভায়রনমেন্টে, টেস্টারদের কাজই তো আসলে প্রোডাক্টের প্রতিটা স্টেপ টেস্ট করা। রাইট স্যার। সো টেস্ট করার পর আপনি যদি দেখেন যে কোনো ফাইন্ড ফল্ট আউট আছে, করি। সেটা আপনি, হ্যাঁ, ফাইন্ড আউট করার পর আপনি সেটা আপনার লিডের যে হেড থাকবে আপনার, তার সাথে কথা বলবেন। সে ডেভেলপারদের সাথে কথা বলে জিনিসটা ফিক্স করে তারপর আপনাকে আবার দিবে টেস্ট করে। এভাবে প্রসেসটা চলতে থাকে। বুঝে গিয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসে তাহলে এটুকুই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, না হয় আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে চাই। নেক্সট ক্লাস কালকে ইনশাল্লাহ দেখা হবে। মেনটেনেন্স নিয়ে কিছু একটা বলছিলেন যে হোস্ট শব্দটা আমি বুঝতে পারিনি।
না, পোস্ট লঞ্চ মনিটরিং বলেছিলাম। পোস্ট লঞ্চ পোস্ট মানে লঞ্চ প্রোডাক্টটা মনিটরিং। লঞ্চ, পোস্ট মানে প্রোডাক্ট লঞ্চ হওয়ার পর আপনি জিনিসটাকে মনিটর করবে, ওইটা হচ্ছে মেনটেনেন্স টিমের কাজ। Acha, to জি add one more thing here, before everyone leaves, if you guys have any kind of general questions, not regarding to this particular course or the subjects here, regarding to your future career and how we are going to support you or how we are going to show you the guidelines regarding to this, you can ask these questions now at the end of the class. If you don't have any questions, we can uh, end this class over here, or you can ask your questions in the next class as well. So, do you guys have any kind of questions? স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। জি অবশ্যই বলতে স্যার, পারেন। এখানে এটা হলো কি আমাদের কোর্স ডিউরেশন সম্পর্কে প্লাস আমাদের ফুল প্রসেস সম্পর্কে কি সংক্ষেপে একটু বলা যাবে যে আমরা এখানে কোর্স করতে যাচ্ছি, কোর্স করব, দেন কি হবে, তারপরে আমাদের মানে ওভারঅল একটা ওভারভিউ আছে। আমরা এখনো জানি না, জাস্ট ফোনে একজন থেকে জানছি যে এই জি কোর্সটা করেন, এভাবে হবে, ইউএসএ জি তে আপনার রিক্রুট করা হবে, এই ব্যাপারে জি স্যার। আমি বুঝতে পেরেছি যে আপনাদের এই ধরনের কোশ্চেন্স আমি এক্সপেক্ট করছিলাম। থ্যাংক ইউ। তো বেসিক্যালি আপনাদের কোর্সটা থাকবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 months। আমাদের প্ল্যান হচ্ছে 5 months এর মধ্যে কোর্সটা কমপ্লিট করার জন্য আপনাকে। বাট ইন এনি কেস যদি এটা ক্লাস গুলো কোনো কারণে লেন্দি হয়ে যায় বা আপনার কোর্স ডিউরেশন এক্সটেন্ড করতে হয়, সেটা আমরা করব যেন আপনারা ফুললি প্রিপেয়ার্ড হন টিল 6 months। ঠিক আছে? আফটার 6 months আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা চেক করব যে আপনি কতটুকু প্রিপেয়ার সেটা আমাদের ভ্যালিডেট করার জন্য আপনার কোর্সের উপর বেস করে আমাদের এন্ড থেকে আমাদের ইন্টারনাল ইন্টারভিউ টিম রয়েছে, যারা হচ্ছে কিনা আপনার একটা প্রপার মক ইন্টারভিউ টেস্ট নেবেন, যেটা হবে কিনা একেবারেই রিয়েল ইন্টারভিউ একটা মিমিক। ঠিক আছে? তো যেটা রাইট, ভ্যালিডেট করবে হচ্ছে আপনারা কতটুকু শিখতে পেরেছেন, আপনারা জব মার্কেটের জন্য রেডি কিনা। রাইট, যদি আপনারা মক ইন্টারভিউটা পাস করে যান, অবশ্যই আপনারা যদি কোর্সটা ডেডিকেটেডলি করেন, ক্লাসগুলো ফলো করেন, আপনার ইনস্ট্রাক্টরের সঙ্গে রেগুলার কমিউনিকেশন মেনটেন করেন, অবশ্যই আপনারা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবেন। ঠিক আছে? আফটার আপনার মক ইন্টারভিউ আমরা হচ্ছে আপনাকে জব মার্কেটে ল্যান্ড করাবো, যেটার জন্য আমরা আপনার রেজুমেটা বিল্ড করে দিব। আমরা আপনাকে একটা প্রফেশনাল রেজুমে প্রোভাইড করব, যেখানে কিনা আপনাদের ইউএসএ তে কাজ করার এক্সপিরিয়েন্স অ্যাড করা থাকবে। এটা কেন? রাইট, বিকজ আপনারা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই জব খুঁজবেন এমনটা কিন্তু না। আমাদের যে রেজুমে প্রোভাইড করা হবে and যে সার্টিফিকেশন প্রোভাইড করা হবে, সেটা দিয়ে আপনারা অফশোর, আই মিন রিমোটলি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় আপনার যদি রিমোট অপরচুনিটি থাকে অ্যাজ এ কিউএ, সফটওয়্যার কিউএ, আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এন্ড সেখানে আপনারা জব সিকিউর করতে পারবেন। যখন আপনারা হচ্ছে এই রেজুমে ইউজ করে ডিফারেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা সাপোজ আপনি ইন্টারভিউ ক্র্যাক করে ফেলেন, তখন কিন্তু যে ব্যাকগ্রাউন্ড চেকটা হবে, যেটা আপনার রেজুমেতে আমরা বলেছি আমরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবো আপনাদের জন্য, সেই ব্যাকগ্রাউন্ড চেকটা আমরা আপনার জন্য ক্লিয়ার আউট করে দিব। ঠিক আছে? রাইট। সো এভাবে হচ্ছে আপনাদের কাছে সুযোগ থাকবে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো রিমোট পজিশনস এর জন্য অ্যাপ্লাই করার। পাশাপাশি অ্যাজ এ আপনারা চাইলে আমাদের পার্টনার হিসেবেও কাজ করতে পারেন, অ্যাজ এ জব সাপোর্ট, অ্যাজ এন ইন্টারভিউ সাপোর্ট। যেটা মিনিং হচ্ছে, ধরেন এখানে ইউএসএ তে অনেক ক্লায়েন্টের কাছেই এমন অনেক কিউ ইঞ্জিনিয়ার্স আছেন যারা কাজ করছেন, তাদের কাছে আহ, বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাসাইনমেন্টে তাদের হচ্ছে সাপোর্ট প্রয়োজন হয়। ঠিক আছে? রাইট, তারা একা এই কাজগুলো হ্যান্ডেল করতে পারেন না, তখন তারা অনেকেই আমাদের কাছে আসেন হচ্ছে যে তাদের জবের ক্ষেত্রে কিছু অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন বা সাপোর্ট প্রয়োজন। তখন আমরা আমাদের এন্ডে আপনাদের মতো যারা হচ্ছে স্কিলফুল পিপল আছেন, যারা হচ্ছে জব মার্কেটে জব খুঁজছেন, আমরা হচ্ছে আপনাদের রেজুমেটা তাদের কাছে প্রোভাইড করি। কেন প্রোভাইড করি? যেন আপনারা
তাদের সেই অ্যাসিস্ট্যান্সটা দিতে পারেন। বেসিক্যালি আপনারা ইউএসএ তে এমন একজন কিউ এর পার্টনার হিসেবে কাজ করবেন বাংলাদেশের থেকে। তাদের যে জব অ্যাসাইনমেন্ট, তাদের সেগুলো অ্যাসাইনমেন্ট গুলো ফুলফিল করার জন্য আপনারা তাদেরকে সাপোর্ট প্রোভাইড করবেন। রাইট। তবে আপনারা কাজ করবেন আমাদের ইএল এর হয়ে, অ্যাজ এন এমপ্লয়ি অফ ইএল, বাট আপনারা সাপোর্টটা প্রোভাইড করবেন সেই যে পার্টনার আপনাকে অ্যাসাইন করা হচ্ছে তাকে। বুঝতে পেরেছেন বিষয়টা? রাইট স্যার। ওকে। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আমাদের পার্টনার হিসেবেও কাজ করতে পারেন, প্লাস ইন্ডিভিজুয়ালি আপনারা যে কোনো রিমোট পজিশনস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্যার আপনাদের সার্টিফিকেটটা কি ইএল ইনস্টিটিউটের ইয়েতে প্রোভাইড করা হবে, যে কোনো ইনস্টিটিউশনাল জি সার্টিফিকেট দ্যার ইজ? জি, আমাদের ইএল থেকে আপনাকে সার্টিফিকেশন প্রোভাইড করা হবে। আমাদের কোম্পানি হচ্ছে ইউএসএ বেসড একটা লাইসেন্স এলএলসি আইটি ফার্ম। তো আমাদের রাইট। সার্টিফিকেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে আইএসটিবিকিউ, সেটা সার্টিফাইড, সেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে? জি, থ্যাংক ইউ স্যার। সো আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? আপনাদের জব সাপোর্ট একটা বিষয় ছিল, যে আপনারা জি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন আমাদের এই ধরনের কিছু একটা শুনছিলাম, জানি না জি, এটা। সেটাও আছে। সেটার বিষয়ে বলছিলাম, যখন আপনারা হচ্ছে জব মার্কেটে ল্যান্ড করবেন, বেসিক্যালি সেটা আপনারা নিজেরা করবেন না, আমরাই আপনাকে সাপোর্ট করব জব মার্কেটে ল্যান্ড করা থেকে শুরু করে আপনার জবে অ্যাপ্লাই করা পর্যন্ত। সেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা বলছিলাম, মক ইন্টারভিউর কথা, আপনি পাস করলে আমরা আপনাকে মার্কেটে ল্যান্ড করব। ল্যান্ড করার ওয়েটা হচ্ছে, আমরা আপনার পোর্টফোলিওস গুলো টেইলর করব। আপনার বিভিন্ন প্রোফাইল আমরা ডিফারেন্ট জব পোর্টালসে ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করব এমন ভাবে যেন হচ্ছে যে সেগুলো আপনার বর্তমান কারেন্ট মার্কেট স্ট্যান্ডার্ডস মিট করে। কারণ সবার প্রোফাইল কিন্তু আপনার রিক্রুটার্সদের কাছে হাইলাইট হয় না। এমন অনেকেই মার্কেটে আছেন ক্যান্ডিডেটস যারা হচ্ছে নতুন কোর্স করে কোনো ধরনের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই তাদের কাছে, বাট তাদের খুব সুন্দর প্রোফাইল রেডি করা আছে। এই ধরনের প্রোফাইলও কিন্তু আপনার কাজে আসবে না যদি আপনার সেগুলো স্ট্যান্ড আপ না করে রিক্রুটার্সদের কাছে। তো আমাদের এই ধরনের ডেডিকেটেড টুলস আছে যেন আমরা হচ্ছে আপনার প্রোফাইলস গুলো হাইলাইট করে তাদের সামনে হচ্ছে বারবার চোখে পড়ে। ঠিক আছে? এমন ভাবে ক্রিয়েট করা হয়, এন্ড আপনার রেজিউমেটাও সেম ওভাবে ক্রিয়েট করা হয়। তো এইভাবে আপনারা জব মার্কেটে ল্যান্ড করার পরে আপনাদের কাছে এখন দুটো অপশন আছে। আপনারা চাইলে নিজেই নিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন যে কোনো সময় দিনের। তাছাড়া আমরা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারি, আপনি যদি আমাদের অ্যাসিস্ট্যান্স চান। আমরা আপনার জন্য একটা ডেডিকেটেড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করব, যে হচ্ছে আপনার হয়ে আপনার জন্য রেগুলারলি দিনের যে কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার সময়ে অ্যাজ অ্যাট ইউর কনভিনিয়েন্স অফকোর্স আপনার জন্য অ্যাপ্লাই করবে। তো সেই অ্যাপ্লাই গুলো থেকেও আপনার কাছে যথেষ্ট রেসপন্স আসবে। ঠিক আছে? তো তখন আপনার কাজটা থাকবে হচ্ছে শুধুমাত্র রিক্রুটার্সদের যে কলস বা ইমেলস আপনারা পাবেন সেগুলোর অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্ড করা। ঠিক আছে? আপনার মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট আপনাকে এটাও দেখিয়ে দিবে যে আপনার কাছে একটা ইমেল এসেছে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি রিপ্লাই করেন। ঠিক আছে? আপনি যদি সেটা রেসপন্ড করতে দেরি করেন, ডিলে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটিটা মিস হয়ে যাবে। এখানে কিছু ছোটখাটো টেকনিক্যাল বিষয় আছে। আপনার বিভিন্ন রিক্রুটারের যখন আপনার কাছে রিচ আউট আসে, তখন তাদের কাছে যত দ্রুত আপনি রিপ্লাই করতে পারবেন, ততই কিন্তু আপনার ইন্টারভিউ পাওয়ার চান্সটা বেড়ে যাবে। কারণ সাপোজ আপনি রিক্রুটারের একটা কল মিস করলেন, একজন রিক্রুটার আপনাকে শুধু কল করার জন্য সেদিনে কাজটা নিয়ে বসেন। একটা পজিশন যখন তিনি পোস্ট করেছেন, সেই একটা পজিশনের জন্য কিন্তু 50 থেকে 100 জন ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারেন। তো তিনি পুরো সেই 50-100 জনের লিস্টটা নিয়ে একবার বসেন। তিনি একে একে করে সবাইকে কল করবেন, এন্ড যার সাথে কথা বলে ভালো লাগবে, যার প্রোফাইল এন্ড রেজিউমে তার কাছে ভালো লাগবে, তিনি ওটা সাবমিট করবেন। তো সাপোজ আপনি একটা কল মিস করে গেলেন, তিনি কিন্তু আপনাকে দ্বিতীয়বার কল দিবেন না, তিনি পরের জনকে কল করবেন। এন্ড হতেই পারে পরের জন আপনার চেয়ে ভালো ট্যালেন্টেড, ভালো এক্সপিরিয়েন্স, কথা বলে তার সঙ্গে তাকে ভালো লেগে গেল। আপনি 2 মিনিট পরে তাকে রিচ আউট করেন বা 5 মিনিট পরে করেন, সেটা আহ, আপনার কাজে দেবে না, কারণ হচ্ছে তিনি অলরেডি একজনকে পেয়ে গেছেন। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো ছোটখাটো, এগুলো আপনাকে খুব মেনটেন করতে হবে। যেটা করার জন্য হচ্ছে আমরা আপনাকে ডেডিকেটেড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করি, যেন সে এই বিষয়গুলো খেয়াল রাখে, and আপনি যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের রিপ্লাই করতে পারেন। ঠিক আছে?
তো এইভাবে হচ্ছে মার্কেটিং প্রসেসটা চলে। এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো আপনাদের কোর্স শেষে আপনাকে একেবারে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে। রাইট? তো এনি মোর ওকে। কোয়েশ্চেন্স? স্যার আমাদের স্টার্টিং কবে থেকে হবে, আর এখানে এখানে একটা পেমেন্টের ব্যাপার নিয়ে কথা হয়েছিল, হয়তো কেউ বলতেছে না, ওই ব্যাপার আচ্ছা, নিয়ে একটু বলেন। স্টার্টিং রাইট। আপনার কিন্তু ফার্স্ট ক্লাস এটাই, আপনার ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, এটা আপনাদের ফার্স্ট ক্লাস হিসেবে কাউন্ট হচ্ছে। And আগামীকাল সেম টাইমে আপনাদের সেকেন্ড ক্লাসটা কন্টিনিউ করা হবে। তো আপনার অলরেডি স্টার্টিং হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই জেনেছিলেন এই ফার্স্ট দুটো ক্লাসের জন্য আপনাদের তো যে শুধুমাত্র সিটটা কনফার্ম করে রাখার প্রয়োজন ছিল। নেক্সট উইক থেকে যখন যদি আপনারা এই দুটো ক্লাসের পরে নেক্সট উইকের ক্লাসগুলোতে কন্টিনিউ করেন, তখন হচ্ছে আপনাদের পেমেন্টের বিষয়টা আসবে। সেটার জন্য আপনারা হচ্ছে আমাদের যে নাম্বার আপনার কাছে আছে, নিশ্চয়ই আপনাদের সবার কাছে আমাদের নাম্বার যেটা থেকে কমিউনিকেট করা হয়েছিল সেটা অবশ্যই আছে, তাই না? তো দুটো আচ্ছা স্যার। ক্লাসের পরে আপনি যদি পেমেন্টের বিষয়ে কথা বলতে চান, সেখানে কল করে আমাদের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? আর প্রতি ক্লাসের আগে কি আপনারা এরকম লিঙ্ক পাঠাবেন? প্রত্যেক ক্লাসের আগে না, এটা হচ্ছে এই যে ফার্স্ট দুটো ক্লাসের জন্য আমরা আপনাকে যে লিঙ্কটা পাঠিয়েছি সেটা ইউজ করে আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে? থার্ড ক্লাস থেকে আপনাদের জন্য ডেডিকেটেড একটা ওয়াইজ ক্লাসরুম ক্রিয়েট করা আছে, সেটার আমরা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব। আপনারা অলওয়েজ সেই ওয়াইজ ক্লাসরুম থেকেই ডিরেক্টলি গিয়ে জয়েন করতে পারবেন, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনাদের সব ক্লাস রেকর্ডিংস এন্ড যে স্লাইডস গুলো আপনার ইনস্ট্রাক্টর ইউজ করছেন এন্ড রিসোর্সেস সবকিছুই আপনারা পেয়ে যাবেন। এন্ড আপনারা রেগুলারলি ওখান থেকে ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? এভাবে হচ্ছে লিঙ্কটা আপনাকে দেওয়া হয়েছে এই ফার্স্ট দুটো ক্লাসে জয়েন করার জন্য। ওখানে কি এই দুইটা ক্লাসের রেকর্ডিংও থাকবে? অবশ্যই আপনার ফার্স্ট ক্লাস থেকে সবগুলো যতগুলো ক্লাস হবে সবগুলো রেকর্ডিংস আপনি হচ্ছে পেয়ে যাবেন। আহ, এন্ড এই ক্লাসের রেকর্ডিংটাও আপনাদের কিছুক্ষণের মধ্যেই হোপফুলি আপনাদের সার্কুলেট করে দেওয়া হবে। এখানে যে স্লাইডস এন্ড সবকিছু ইউজ করা হয়েছে সেগুলো আপনাদেরকে আপনার ইমেলে সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে? রেসপেক্টিভ ইমেল। আহ, ওকে, সো যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। তো আই হোপ নেক্সট ডে আগামীকালকে সবার সঙ্গে আবার এই ক্লাসে দেখা হবে, ঠিক আছে? স্যার ট্রাই টু আগামীকালকেও কন্টিনিউ। এই সময়ই জি, ক্লাস হবে না? জি, এক্সাক্ট সেম টাইমিং, জি। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, তাহলে ক্লাসটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম।